সবাইকে আসসালামু আলাইকুম। আজ 1 মার্চ 2025 জাতীয় বীমা দিবস। সবাইকে জাতীয় বীমা দিবসের শুভেচ্ছা। এবং আপনারা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন, কারণ আজকে জাতীয় বীমা দিবস, এবং জাতীয় বীমা দিবসে আমরা ইন্স্যুরেন্স সেলস কোচিং শুরু করতে যাচ্ছি। ইন্স্যুরেন্স সেলস কোচিং এর তৃতীয় ব্যাচ শুরু করতে যাচ্ছি। এবং আমি বিশ্বাস করি এই ইন্স্যুরেন্স সেলস কোচিং এক সময় বিশাল বড় হবে, কারণ আমরাই প্রথম বাংলাদেশে ইন্স্যুরেন্স সেলস কোচিং নিয়ে এসেছি। এবং কি উদ্দেশ্য নিয়ে শুরু করেছি সেটা আমরা ধাপে ধাপে আলোচনা করব। তখন আপনারা দেখবেন যে আপনাদের ভিতরে একটা গুড ফিলিংস কাজ করবে, এবং কেন এটা আমরা শুরু করেছি সেটাও আমরা শেয়ার করব। তবে শুরু করার আগে সবাইকে জাতীয় বীমা দিবসের শুভেচ্ছা। অনেকেই যেমন আমাকে জিজ্ঞেস করেছে কি আজকে কি বীমা দিবস পালন করা হচ্ছে কিনা। আজকে সরকারের পক্ষ থেকে বীমা দিবস পালন করা হচ্ছে না, তবে আজকে যে জাতীয় বীমা দিবস এটা কিন্তু বাতিল করা হয় নাই, হ্যাঁ। আপনারা জানেন যে বাংলাদেশে অনেকগুলো দিবস বাতিল করা হয়েছে, তবে আজকের দিবসটা সরকারিভাবে বাতিল করা হয়নি। তবে সরকার কেন পালন করছে না, কারণ সরকার কৃচ্ছ সাধন করছে। কৃচ্ছ সাধন মানে কি? কৃচ্ছ সাধন মানে মিতব্যয়ী হচ্ছে, যে দিবস না পালন না করে টাকা সেভ করতে যাচ্ছে। এই জন্য এই বছর পালন করা হচ্ছে না। তবে আমরা তো ঘরোয়া ভাবে নিজেদের মতো করে পালন করতে পারি, এবং এটা আমাদের জন্য অনেক আনন্দের খবর যে আমাদের ইন্স্যুরেন্সের কি আছে, দিবস আছে। ব্যাংকেরও কিন্তু কোনো দিবস নাই, ইন্স্যুরেন্সের কি আছে, দিবস আছে। এবং 1 মার্চ জাতীয় বীমা দিবস, এটা প্রথমে খ ক্যাটাগরি হিসেবে ছিল, এখন এটাকে ক ক্যাটাগরি করা হয়েছে। ক ক্যাটাগরি মানে এটা একটা জাতীয় দিবস হিসাবে। তো এই বছর সরকারের পক্ষ থেকে পালন করা হচ্ছে না, কারণ সরকার ব্যয় সংকোচন করছে এর জন্য। কিন্তু আমরা ঘরোয়া ভাবে এই দিবসটা পালন করতে পারি। এবং আমরা একটা সুন্দর দিনে এই সেলস কোচিং শুরু করতে যাচ্ছি, এই জন্য খুব ভালো লাগছে, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের ফাইনালি আমরা দেখতে পাচ্ছি 35 জন এনরোল করেছেন। আমাদের 40 জন নিয়ে শুরু করার প্ল্যান ছিল, এখনো 5টা সিট খালি আছে। আমরা হয়তো দেখা যাচ্ছে আরো একটা সপ্তাহ হয়তো ভর্তি নিব। আপনাদের পরিচিত কেউ যদি থাকে আগ্রহী, দেখা যাচ্ছে হয়তো বেতন পায়নি এখন পর্যন্ত, টাকা দিতে পারছে না, সে আর এক সপ্তাহ আমরা 40 জনকে নিয়ে ইনশাল্লাহ শুরু করবো, আর হয়তো আমাদের 5টা সিট খালি আছে। এই সেলস কোচিং শুরু করার আগে আমরা অনেক কিছু নিয়ম ঠিক করতে চাই, কিছু নর্ম। সেটা আজকের পর থেকে আগামী 6 মাস আপনাদের কোচ হিসাবে আমি দায়িত্ব গ্রহণ করেছি। আপনারা এখানে যারা আছেন, আপনাদের কোচ হিসাবে আমি দায়িত্ব পালন করব। এখন আগামী 6 মাস আপনার কোচ আমি। এখন কোচিং কনসেপ্টটা তো বাংলাদেশে নতুন। আমরা হয়তো তাদেরকে স্কুলে কোচিং করেছি, ম্যাথের জন্য কোচিং করেছি, ইংরেজির জন্য কোচিং করেছি, যারা কমার্স স্টুডেন্ট ছিলেন অ্যাকাউন্টিং এর জন্য কোচিং করেছি, কিন্তু ইন্স্যুরেন্সের জন্য কোচিং আমরা করিনি। এবং ইন্স্যুরেন্সের কোচিং বাংলাদেশে নতুন এবং নেক্সট লেভেলে প্রথম এই জিনিসটা নিয়ে এসেছে। তবে বাইরের দেশে কোচিং বা যেমন কোম্পানি কোচ রিক্রুট কি করে রাখে, ট্রেনিং এবং কোচিং এর মধ্যে একটু পার্থক্য আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তবে কিছু নর্ম সেট করতে যাচ্ছি, সেটা আগামী 6 মাস এই জিনিসটা প্র্যাকটিস করবেন। সেটা যখনই আপনার সাথে আমার ফোনে কথা হবে বা চ্যাটিং হবে, তখন আপনি আমাকে স্যার সম্বোধন করবেন না, আপনি আমাকে কোচ সম্বোধন করবেন। আপনি আমাকে কি সম্বোধন করবেন? কোচ। তাহলে যখনই আপনি আমাকে কোচ বলবেন, তখন আপনার ব্রেইনে একটা মেসেজ যাবে যে আপনার একজন কোচ আছে, আপনি একা না। আপনি আমাকে কি সম্বোধন করবেন? কোচ। এটা যদি অ্যাগ্রি থাকেন তাহলে সবাই ইয়েস কোচ লেখেন, স্যার না। আজকের পর থেকে আপনি আমাকে কোচ বলবেন, ইয়েস কোচ। তাহলে সবাই চ্যাট বক্সে ইয়েস কোচ লেখেন, যে আজকের পর থেকে যখনই আপনার সাথে ফোনে কথা হবে বা চ্যাটিং করা হবে, আপনি আমাকে স্যার সম্বোধন করবেন না, আপনি আমাকে কি সম্বোধন করবেন? কোচ সম্বোধন করবেন। যদি অ্যাগ্রি থাকেন ইয়েস কোচ লেখেন, এবং আমি একজন কোচ হিসেবে দায়িত্ব পালন করব। ইয়েস কোচ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একজন কোচ কি করে সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। তবে তার আগে আপনার ব্রেনে মেসেজ দিতে হবে যে আজকের পর থেকে আপনি আর একা না, আপনার একজন কোচ আছে, এই আলামিন মোহাম্মদ আপনার কোচ হিসেবে আমরা দায়িত্ব পালন করব। তাহলে যখনই আপনার সাথে কথা হবে, 6 মাসের পরেও আপনি আমাদের সাথে এই থাকবেন। আমাদের যেমন এখানে অনেকে সেকেন্ড ব্যাচের অনেকে রিপিট করতেছে, আমাদের 6 মাসের পরেও আপনি আমাকে কোচ বলে সম্বোধন করেন, সমস্যা নাই। জীবনের জন্যই কোচ। তবে 6 মাস
আমরা হচ্ছে আনুষ্ঠানিকভাবে হচ্ছে আপনার কোচ হিসেবে দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ। তাহলে হচ্ছে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ইন্স্যুরেন্স সেলস কোচিং। আজকে হচ্ছে আমাদের হচ্ছে প্রথম ক্লাস। আজকের ক্লাসে হচ্ছে আমরা কোচিং নিয়ে আলোচনা করব, কোচিং এ কি হবে, কোচিং এর কনসেপ্টটা কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আপনারা এখানে আপনাদের যাদের টিম আছে, এখানে অনেকে যেমন ইউনিট ম্যানেজার আছেন, অনেকে ব্রাঞ্চ ম্যানেজার আছেন, অনেকে এজিএম আছেন, ডিজিএম আছেন, অনেকে জিএম হিসেবে আছেন, যে যে পদে আছেন, যাদের টিম আছে, আপনি কিন্তু আপনার টিমের হচ্ছে একজন কোচ। এখানে যারা ইউনিট ম্যানেজার আছেন, একজন ইউনিট ম্যানেজার তার এফ এদের কোচ, একজন ব্রাঞ্চ ম্যানেজার তার ইউনিট ম্যানেজার, তারপর তার এফ এ তাদের হচ্ছে কোচ। অর্থাৎ আপনাকে কোচ হিসেবে দায়িত্ব পালন করতে হবে, অর্থাৎ আপনারও হচ্ছে একজন কোচ। এবং আপনি হচ্ছে আমার কাছ থেকে শিখবেন কোচিং কিভাবে করাতে হয়। দেন হচ্ছে আপনি এই জিনিসটাই আপনার টিমের উপর অ্যাপ্লাই করবেন, এবং এই সেম জিনিস অ্যাপ্লাই করে আমাদের ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচে যারা ছিল তারা বেশ ভালো রেজাল্ট পেয়েছে। এখানে যারা আছেন সবাই আমাকে চিনেন, কয়েকজন হচ্ছে নতুন, যারা হচ্ছে দেখা যাচ্ছে আরেকজনের কাছ থেকে শুনে কোচিং এ জয়েন করেছেন। আপনাদের সাথে যদি আমি আনুষ্ঠানিক পরিচিত হই, আমার নাম হচ্ছে আলামিন মোহাম্মদ। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং আমি 4টা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছি। আমি পিজিডি এইচআরএম করেছি, পিজিডি এসএসডি করেছি, দেন হচ্ছে এএলএমআই করেছি। পিজিডি এইচআরএম হচ্ছে হিউম্যান রিসোর্স নিয়ে পড়াশোনা করেছি। পিজিডি এসএসডি হচ্ছে সফট স্কিলস নিয়ে আমি পড়াশোনা করেছি। এএলএমআই হচ্ছে ইন্স্যুরেন্স উপরে একটা ডিপ্লোমা ডিগ্রি, ইন্স্যুরেন্স নিয়ে আমি পড়াশোনা করেছি। দেন পিজিডি আইএফপি হচ্ছে ইসলামিক ফাইন্যান্স নিয়ে আমি পড়াশোনা করেছি। আমার 10 বছরের হচ্ছে ট্রেনিং এক্সপিরিয়েন্স। এই গত 10 বছরে আমি 43টা জেলায় ভ্রমণ করতে পেরেছি ট্রেনিং নিয়ে, এবং 60,000-এর অধিক মানুষকে হচ্ছে প্রশিক্ষিত করতে পেরেছি। আপনারা জেনে খুশি হবেন, ট্রেনিং এর বাইরে হচ্ছে আমি লেখালেখি করি। আমার এই পর্যন্ত 8টা বই প্রকাশিত হয়েছে, এবং আপনারা জেনে আনন্দিত হবেন, সর্বশেষ আমি একটা বই লিখেছি, আমি একজন বীমা উপদেষ্টা। যেখানে হচ্ছে আমরা আজকে আমাদের এই কোচিং এর বড় একটা উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে প্রফেশনাল ইন্স্যুরেন্স অ্যাডভাইজার বানানো। আমাদের এই সেলস কোচিং এর বড় উদ্দেশ্য হচ্ছে প্রফেশনাল ইন্স্যুরেন্স অ্যাডভাইজার বানানো, এবং এই বিষয় নিয়েই আমি হচ্ছে বই লিখেছি, আমি একজন বীমা উপদেষ্টা। এই বইটা হচ্ছে প্রেসে আছে এখন, ইসে কাজ চলতেছে, আশা করছি খুব শীঘ্রই চলে আসবে। তবে আপনারা প্রি অর্ডার করে রাখতে পারেন, আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি প্রি অর্ডার করতে পারবেন। বই লেখার পাশাপাশি আমি হচ্ছে গান লিখি। এই পর্যন্ত আমি হচ্ছে 10টা গান লিখেছি। ইউটিউবে চ্যানেল আছে, আমার চ্যানেলটার নাম হচ্ছে গান গল্প, সেখানে গেলে আমার লেখা গান শুনতে পারবেন। এবং 10টা গানের ভিতর 2টা গান হচ্ছে বীমা নিয়ে, অর্থাৎ ইন্স্যুরেন্স নিয়ে আমি গান লিখেছি। এবং আমার সব ভবিষ্যতে প্ল্যান আছে, স্বপ্ন আছে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স নিয়ে হচ্ছে ছোট ছোট নাটিকা বানানো। এবং ইন ফিউচারে আমি অনেক ট্রেনিং সেশনে বলেছি যে আমি ইন ফিউচারে বীমা নিয়ে সিনেমা বানাতে চাই একটা, যেখানে আমি নায়ক জসিমকে বীমা পেশায় কাজ করাতে চাই, মানে সেটার গল্প আমরা ভবিষ্যতে শেয়ার করব। আর আমার জন্ম হয়েছে টাঙ্গাইলে, এখানে আমি দেখতে পাচ্ছি টাঙ্গাইলের কয়েকজন আছেন এখানে জয়েন করেছেন। টাঙ্গাইলে হচ্ছে আমার মির্জাপুরে হচ্ছে আমার জন্ম হয়েছে, তবে বেড়ে ওঠা ঢাকায়। ঢাকায় আমার বাসা হচ্ছে ইসিবি চত্বরে। এই হচ্ছে আমার আমার মোটামুটি পরিচয়। আর ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম হচ্ছে আলামিন মোহাম্মদ। এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ হচ্ছে আজকে ক্লাসের এই রেকর্ডিং গুলো আমরা এই ইউটিউব চ্যানেলে মানে হচ্ছে প্রাইভেট মোডে দিব, অর্থাৎ আপনি শুধু দেখতে পারবেন। আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবেন, রেকর্ডিং গুলো পাবেন। অর্থাৎ যদি কখনো আপনার ক্লাস মিস যায়, আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনি ক্লাসের রেকর্ডিং দেখে নিতে পারবেন। তবে এই সেলস কোচিং এর বড় উদ্দেশ্য হচ্ছে আপনি আমার টাচে থাকবেন, আমার আমার সাথে সলা পরামর্শ করবেন। এটা হচ্ছে আপনার জন্য খুব বড় বড় দরকার। আপনি হচ্ছে হয়তো যদি কোনো কারণে ট্রেনিং বা ক্লাস মিস যায়, আপনি পরবর্তীতে রেকর্ডিং দেখে নিতে পারতেছেন, তবে আমার সাথে সলা পরামর্শ করবেন। এবং আজকে আমরা হচ্ছে আপনাদের হচ্ছে দুইজন দুইজন মিলে হচ্ছে একটা গ্রুপ করে দিব, পার্টনার তৈরি করে দিব, একজন আরেকজনের সাথে পার্টনারশিপ। অর্থাৎ কেউ যদি ক্লাস মিস করেন, তাহলে হচ্ছে আপনি ক্লাসে যা শিখছেন আপনার পার্টনারের সাথে শেয়ার করবেন। ঠিক আছে? কেউ মিস করলেও যেন হচ্ছে আরেকজন লার্নিং শেয়ার করতে পারে, এবং একজন আরেকজনের সাথে হচ্ছে শেয়ার করলে তখন হচ্ছে সেটা কি হয়, আরো বাড়ে। ঠিক আছে? এবং আমরা একসাথে এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে চাই। আমরা আগামী 6 মাসে হচ্ছে 24টা টপিক নিয়ে আলোচনা করব, 24টা টপিক নিয়ে আলোচনা করব। এই সূচিপত্রটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে, সেখানে দেখে নেবেন।
প্রত্যেক শনিবার রাত 9টায় হচ্ছে ক্লাস হবে। তবে হচ্ছে এই রমজান মাসে আমরা হচ্ছে 10টায় করব। আপনারা যদি বলেন না 10টায় ঠিক আছে, অথবা এটা আমরা একটু পরে ভোটিং করবো 10টায় করলে ভালো হয় না 9টা 40-এ করলে ভালো হয়, আপনারই করবেন। রমজান হচ্ছে আমাদের ক্লাসের টাইম একটু শর্ট করব, তবে হচ্ছে রমজানের পর থেকে আমরা আমাদের ক্লাসের ইটা আমরা ই করবো। সচরাচর আমাদের ক্লাস 2 ঘন্টা ব্যাপী হবে, তবে রমজানে 2 ঘন্টা হবে না। রমজানে আমাদের ক্লাস হয়তো 1 থেকে 1.5 ঘন্টা মতো হবে, এর মধ্যে আমরা শেষ করে দিব। আর ক্লাসের টাইম 10টা রাখলে ভালো হয় নাকি 9টা 40 করলে ভালো হয়, এটা একটু পরে আমরা ভোট করব। তো তারপরে হচ্ছে আমরা ই করবো। আজকে যেহেতু আমাদের প্রথমই ছিল, তারাবি কখন শেষ হচ্ছে আমরা তো জানি না। আমরা যেমন ধরে নিয়েছি 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে আশা করছি, কারণ সব জায়গায় হচ্ছে জামাত 8টার সময় শুরু হয়। আশা করছি 9টা 40-এর মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। তারপরে আপনারা আমার জানাবেন যে 10টায় করলে ভালো হয় কিনা। আমরা তাহলে 24টা টপিক নিয়ে আলোচনা করব, এবং এই 24টা টপিকের উপর আহ, আলোচনা শেষ করার পর আপনাদের হচ্ছে পরীক্ষা হবে শেষে, মাঝেও পরীক্ষা হবে, শেষেও পরীক্ষা হবে। এবং এই পরীক্ষা যদি পাস করেন, আমাদের পাস মার্ক হচ্ছে 60, 33-এ পাস না, পাস নাম্বার হচ্ছে 60। পাস করলে দেন হচ্ছে আপনাকে প্রফেশনাল ইন্স্যুরেন্স অ্যাডভাইজার সার্টিফিকেট দেওয়া হবে। আমরা বাধাই করা সার্টিফিকেট আপনাকে দিব, এবং আরো কিছু গিফট আইটেম দিব। যেমন হচ্ছে আমি যেমন হচ্ছে নেক্সট লেভেলে যে টি শার্টটা পরে আছে, এই টি শার্টটা আপনাদেরকে দিব। আপনাদের মধ্যে টি শার্টের সাইজ জানা হয়েছে, অনেকের হয়তো জানা নেই। এটা যখন আমার কোচিং শেষ হবে আপনাদের টি শার্টের সাইজটা জানবো, জেনে হচ্ছে সেই গিফটটা দিব। এবং আপনাদের হচ্ছে একটা কোড পিন দিব, কোড পিন, যেখানে লেখা থাকবে আমি একজন বীমা উপদেষ্টা। আপনি যে একজন প্রফেশনাল ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, সেটাই সেই কোড পিনে লাগানো থাকবে। আমাদের নেক্সট লেভেলের প্ল্যান কি সেটা যদি শেয়ার করি। আমি মেটলাইফে জব করেছি, মেটলাইফের খুলনা বিভাগে ট্রেনিং এর দায়িত্বে ছিলাম। সেখানে দীর্ঘ 5.5 বছর ছিলাম। দেন মেটলাইফ থেকে গার্ডিয়ান লাইফে জয়েন করি। গার্ডিয়ান লাইফে 1.5 বছর ছিলাম। গার্ডিয়ান লাইফে ট্রেনিং হেড হিসেবে ছিলাম। 7 বছর চাকরি করার পর মনে হলো শুধু একটা কোম্পানিতে সার্ভিস না দিয়ে পুরো ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির জন্য আমি সার্ভিস দেই না কেন, যাতে সবাই যেন উপকৃত হয়। সেই থেকে 2021 সালে জব ছেড়ে দিয়ে সাহস করে এই নেক্সট লেভেল নামে হচ্ছে ট্রেনিং প্রতিষ্ঠান তৈরি করি। এবং আপনারা জেনে আনন্দিত হবেন, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস অলরেডি দেখেছেন, যে www.nextlevel.com.bd। এই ওয়েবসাইটে আমরাই বাংলাদেশে প্রথম বীমা বিষয়ে রেকর্ডেড কোর্স নিয়ে এসেছি। আমাদের ওয়েবসাইটে 10টা রেকর্ডেড কোর্স আছে। সেই 10টা কোর্স করলে আপনার ফাউন্ডেশন ট্রেনিং হয়ে যাবে। আপনারা যখন নতুন এফএ কে রিক্রুট করবেন, তাদেরকে এই কোর্সগুলো করতে বলবেন। এবং আপনারা যেহেতু সেলস কোচিং এ ভর্তি হয়েছেন, আপনাদের জন্য একটা কুপন কোড দিয়ে দিব। সেই কুপন কোডে আপনারা 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। অর্থাৎ আপনি নিজেও পাবেন, প্লাস আপনার টিমের অন্য কোনো এফএ আমাদের ওয়েবসাইটে যে 10টা কোর্স আছে, সেই 10টা কোর্সগুলো করতে পারবে। সেখানেও সেগুলো সুন্দর মতো রেকর্ড করে, মানে ডিএসএলআর ক্যামেরা দিয়ে রেকর্ড করা আছে, সেগুলো দেখবেন। এবং নতুন যে এফএ রিক্রুট হবে, সেই এফএ দেরকে এই কোর্সগুলো করতে বলবেন। তাহলে আপনাদের নামে হচ্ছে একটা কুপন কোড দিয়ে দিব, যারা এই সেলস কোচিং এ ভর্তি হয়েছেন। আপনি আপনার টিমের যারা এফএ আছে, তাদেরকে এই কোর্সগুলো করতে বলবেন। ওকে। তাহলে একজন কোচ কি করে? একজন কোচ, আপনারা সচিন টেন্ডুলকারের নাম শুনেছেন। সচিন টেন্ডুলকার, তার কিন্তু কোচ আছে। তার জীবনের প্রথম কোচ আপনারা দেখতে পাচ্ছেন, রামাকান্ত আচরেকর। রামাকান্ত আচরেকর কি করতো? সচিন টেন্ডুলকার যেমন হচ্ছে ব্যাটিং করতো, মানে দেখবেন সচিন টেন্ডুলকার কি বলা কি হয়, মিস্টার ডিপেন্ডেবল। অর্থাৎ সে অনেক ক্রিজে অনেকক্ষণ টিকে থাকতে পারে। সে ক্রিজে অনেকক্ষণ টিকে থাকতে পারে। কেন পারে? তো সেই গল্প যদি শেয়ার করি, এই রামাকান্ত আচরেকর ছোটবেলায় কি করতো, স্টেম্পের উপর কয়েন দিয়ে রাখতো। স্টেম্পের উপর কয়েন দিয়ে রাখতো, বলতো যদি এই কয়েন না পড়ে তাহলে সেই কয়েনটা তোমার হয়ে যাবে। সচিন টেন্ডুলকার সেই কয়েনের কয়েন পাওয়ার আশায় সে কি করতো, স্টেপ আউট যেন না হয় সে চেষ্টা করতো। এভাবে প্র্যাকটিস করতে করতে সে কিন্তু কিছু কি তার সে দীর্ঘ সময় হচ্ছে কি টিকে থাকতে পারে, উইকেটে টিকে থাকতে পারে দীর্ঘ সময়, সচিন টেন্ডুলকার। তাহলে দেখেন এটা কি করেছে একজন কোচ, তাকে মানে স্টেপের উপর কয়েন রেখে তাকে কিন্তু প্র্যাকটিস করিয়েছে। একজন কোচ সেই কাজটাই করে। একজন কোচ আপনার সেরাটা বের করে নিয়ে আসে। একজন কোচ আপনার কি করবে, সেরাটা বের করে নিয়ে আসবে। এই কোচ কিন্তু খেলবে না।
আপনাকে দিয়ে খেলাবে। ঠিক আছে? অর্থাৎ আমি আপনার সাথে হচ্ছে সেল করতে চলে যাব না, আপনি সেল করবেন, আমি আপনাকে টুলস দিব, টেকনিক দিব, কিভাবে করলেই হয় সেই জিনিসগুলো শেয়ার করব, কিন্তু আমি আপনার সাথে যাব না। ঠিক আছে? কোচ কিন্তু মাঠে খেলে না, কোচ কিন্তু ফুটবল খেলে না মাঠে গিয়ে, প্লেয়াররাই খেলে। কোচ কি করে? কোচ গাইড করে, তার সেরাটা বের করে নিয়ে আসে। একজন কোচ, আরো যদি সহজভাবে বলি, একজন কোচ মাইনিং এর মতো কাজ করে। মাইনিং এ কি হয়? কয়লা উত্তোলন করা হয়, মানে ভিতরে লুকানো লুকানো থাকে, সে উত্তোলন করে। তাহলে আপনার ভিতরে অনেক হীরা, অনেক রত্ন লুকিয়ে আছে, কোচ কি করবে? সেটা বের করে দিতে সাহায্য করবে। এই যে আমি গান লিখতে পারি, সেটা আমি আমার 30 বছর বয়সে এসে আবিষ্কার করেছি। অর্থাৎ আমি এর আগে জানতাম না যে আমি গান লিখতে পারি। তাহলে আমার কোচ হিসেবে কে দায়িত্ব পালন কে করেছিল? আমার ওয়াইফ নুসরাত জাহান। সে হচ্ছে আমাকে প্রশ্ন করে করে হচ্ছে করেছে যে আমি তো খুব সুন্দর করে করে করতে পারি, মানে হচ্ছে প্রশ্ন করে, আমার তো এইদিকে প্রতিভা আছে। অর্থাৎ তার উৎসাহ উদ্দীপনায় আমি হচ্ছে গান লেখার কি করেছি, সাহস করেছি। এবং আমি যখন কোভিড চলতেছিল, কোভিড টাইমে হচ্ছে আহ ডাক্তারই ছিল কিন্তু সম্মুখ যোদ্ধা। ডাক্তারই ছিল কি সম্মুখ যোদ্ধা। কোভিড টাইমে যদি ডাক্তার ঠিক মতো সার্ভিস না দিত, তাহলে আরো বেশি মানুষ কি হইতো, মারা যেত। তখন মনে হলো এই ডাক্তারদেরকে মোটিভেট করতে হবে, কিছু না করতে হবে। তখন আমার ওয়াইফ উৎসাহ দিল হচ্ছে, তুমি তো গান লিখতে পারো, চেষ্টা করো না একটা গান লেখার জন্য। তখন ডাক্তারদেরকে মোটিভেট করার জন্য আমি হচ্ছে একটা গান লিখি। তারপর সেই গান এই হাত সে হাত হতে হতে বাপ্পা মজুমদার হাতে পৌঁছায় যায়। বাপ্পা মজুমদার, আপনার নাম শুনেছেন? বাপ্পা মজুমদার হচ্ছে গানের লিরিক্স তার খুব ভালো লাগে, সে বিনা পয়সা গানে সুর দিয়ে দেয় প্রথমে। তাহলে আমার লেখা প্রথম গানে বাপ্পা মজুমদার কণ্ঠ দিয়েছে, মানে এটা আমার জন্য অনেক বড় একটা পাওনা ছিল। তখন গার্ডিয়ান লাইফে কর্মরত ছিলাম। তখন হচ্ছে গার্ডিয়ান লাইফে যিনি সিইও ছিলেন ওই সময়, এম মনিরুল আলম স্যার, এখন হচ্ছে বেঙ্গল লাইফের সিইও হিসেবে আছেন। মনিরুল আলম স্যারকে বললাম যে হচ্ছে এরকম একটা গান লিখেছি, এটা যদি গার্ডিয়ানের ব্যানারে হয় তাহলে গার্ডিয়ানেরও প্রচার হবে এবং ডাক্তার হচ্ছে মোটিভেটেড হবে। এবং মনির আলম স্যার হচ্ছে আমার আইডিয়াটা পছন্দ করেছে। দেন হচ্ছে তিনি এটাকে স্পন্সর করেছে। দেন আমরা হচ্ছে আবার হচ্ছে বাপ্পা মজুমদার ওনার কাছে করে অ্যাপ্রোচ করে এটাকে স্টুডিওতে রেকর্ড করে আমরা এটাকে সুন্দর একটা ভিডিও বানিয়েছি। ভিডিও বানিয়ে সেটা করা হয়েছে এবং গার্ডেন লাইফের ফেসবুক পেজে সেটা প্রচারিত হয়েছে এবং সেটা 1.2 মিলিয়ন ভিউ হয়েছে। এবং ওই যে গান লিখেছি, তখন একটা সাহস বেড়ে গেছে, না আমি তো গান লিখতে পারি। গান গল্পতে গেলে দিয়ে সেই চ্যানেল গানটা শুনতে পারবেন, বা এখানে গার্ডেন লাইফের কয়েকজন আছে আপনার, মানে গার্ডেন লাইফের ফেসবুক পেজে গেলেও ডাক্তারদের নিয়ে সেই গানটা শুনতে পারবেন, যে তুমি ডাক্তার, হে ডাক্তার তুমি আপন, এরকম একটা গান আছে। এবং এই গানটা গার্ডিয়ানের স্পন্সর হচ্ছে ব্র্যাক, স্কোয়ার, অ্যাপেক্স। স্কোয়ার হাসপাতালে গেলে দেখবেন হচ্ছে বিশাল বড় একটা মনিটর আছে, মানে এটা আমার বিশাল বড় পাওনা। মানে সপ্তাহ ধরে, 7 দিন ধরে সেই গানটা স্কোয়ার হাসপাতালের যে বিশাল বড় মনিটর আছে সেখানে বাজানো হয়েছিল এবং 5-6টা টিভি চ্যানেলে গানটা প্লে বা করা হয়েছিল। মানে আমাদের প্রথম গানটা এইভাবেই হয়েছে। এরপর হচ্ছে যখন চাকরি ছেড়ে দিলাম, এরপর তারপর আবার করোনা শুরু হইলো। তখন এই গান লেখাটাকে হচ্ছে পেশা হিসাবে গ্রহণ করি এবং দেখতে দেখতে হচ্ছে আমি 10টা গান লিখেছি। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমি গানের কিছুই জানতাম না, যে গান লিখতে পারবো সেটাও জানতাম না, 30 বছর পরে গিয়ে আবিষ্কার করেছি আমি গান লিখতে পারি। সেই গান লিখে এখন পর্যন্ত আমি 2 লক্ষ টাকা ইনকাম করেছি। তাহলে দেখেন, এই যে আমার যে একটা প্রতিভা ছিল, এটা কিন্তু আমি জানতাম না, আমি পরবর্তীতে এসে আবিষ্কার করেছি। তাহলে আপনার ভিতর অনেক সম্ভাবনা লুকিয়ে আছে, মাইনিং এর মতো। তাহলে হচ্ছে একজন কোচ আপনার ভিতরে কি কি আছে সেটা খুঁজে বের করবে, আপনাকে আপনাকে হেল্প করবে, ডিগ ডাউন করে করে আপনার ভিতর কি কি রত্ন আছে সেটা বের করে নিয়ে আসবে। এবং আশা করছি আগামী 6 মাস পর আপনার একজন ভিন্ন মানুষ হবেন, একজন ভিন্ন আহমদুল্লাহ হবেন, একজন ভিন্ন ইতি সরকার হবেন, একজন ভিন্ন আব্দুর রহিম হবেন, যদি আপনি আমাকে হেল্প করেন। এই জন্য কোচকে মান্য করতে হবে, গুরুর মতো মান্য করতে হবে। কোচ ডানে যেতে বলে ডানে যেতে হবে, বায়ে যেতে বলে বায়ে যেতে হবে, বসতে বলে বসতে হবে, উঠতে বলে উঠতে হবে, এভাবে মান্য করতে হবে। কোচকে যদি ঠিক মতো মান্য করেন, ইনশাল্লাহ আপনার বেটার রেজাল্ট পাবেন। তাহলে আজকের পর থেকে
মানে ফ্রম নাও 1 মার্চ আপনাদের কোচ হিসাবে আমি দায়িত্ব পালন করবো। আমি হচ্ছে আলামিন মোহাম্মদ। এবং যখনই আপনার সাথে কথা হবে আপনি আমাকে কি বলে সম্বোধন করবেন? কোচ বলে সম্বোধন করবেন। তাহলে আমরা সচিন টেন্ডুলকারের গল্প শেয়ার করলাম, যে সচিন টেন্ডুলকারের কোচ, প্রথম তার জীবনের প্রথম কোচ আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, রামাকান্ত আচরেকার। এবং সে তাকে কিভাবে ট্রেনিং করেছে, কিভাবে শিখিয়েছে, যে স্ট্যাম্পের উপর একটা কয়েন রেখে দিত এবং বলতো যে এই কয়েন যদি না পড়ে তাহলে এই কয়েনটা তোমার হয়ে যাবে। এইভাবে তাকে মোটিভেট করতো। মোটিভেট করে সচিন টেন্ডুলকারকে কি শিখেছে, ক্রিজে লং টাইম কিভাবে টিকে থাকতে হয় সেটা তাকে শিখিয়েছে, ট্রেনিং দিয়ে শিখিয়েছে। ঠিক আছে। এবং আপনাদের আরেকটা যদি ছবি দেখাই, লিওনেল সেবাস্টিয়ান স্কেলিনি আপনি চিনেন, যে আর্জেন্টিনা বিশ্বকাপই পাচ্ছিল না, লাস্ট 1986 সালে পেয়েছিল, ঠিক না? তারপর সর্বশেষ পেলো কবে? 2024-এ। কি হইলো যে 86 সালের ইসের পর আবার হচ্ছে একজন প্রতিজ্ঞা করেছিল আর্জেন্টিনা যখন আবার বিশ্বকাপ জিতবে সে বিয়ে করবে। মানে এরকম ফেসবুকে একজনের ভাইরাল হয়েছিল যে আর্জেন্টিনা আবার যখন কাপ জিতবে সে কি করবে, বিয়ে করবে। আর্জেন্টিনা কাপও জিতে না, ওই লোকের আর বিয়েও হয় না। মানে প্রত্যেক বছর, মানে 4 বছর পর পর হচ্ছে হয়, এই বছর কি তার বিয়ে হবে, এই বছর পর কি বিয়ে হবে, যাক অবশেষে ওই লোকটা বিয়ে করতে পেরেছে। তাহলে দেখেন আর্জেন্টিনা এই বিশ্বকাপ পাওয়ার পিছনে যিনি বড় ভূমিকা পালন করেছে তিনি কি? কোচ লিওনেল সেবাস্টিন স্কেলোনিও। তাহলে একজন কোচ সেই কাজটা করে, একজন কোচ আপনার সম্ভাবনাটা খুঁজে বের করে। কোচ কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করবো একটু পরে। তার আগে হচ্ছে আমরা কোচের অরিজিনটা কিভাবে হলো সেটা যদি শেয়ার করি। কোচ, তাহলে কোচ শব্দটা কোথা থেকে এসেছে সেটা যদি আমরা বলি, কোচ শব্দটা কোথা থেকে এসেছে। আপনারা যেমন ট্রেনে যেমন কোচ থাকে, ট্রেনে যেমন কোচ যোগ করা হয়েছে, হ্যাঁ কোচ। এবং আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, এই যে একটা কাঠের গাড়ি, সামনে হচ্ছে ঘোড়া, পিছনে এই যে গাড়িটা দেখতেছেন এটাকে কি বলে? কোচ বলে। তাহলে কোচ শব্দটা হাঙ্গেরির একটা ভিলেজ কস থেকে এসেছে। কোচ শব্দটা হাঙ্গেরির একটা ভিলেজ কস থেকে এসেছে। ইন দ্য 15th century, 1517 সালের দিকে, দ্য ভিলেজ অফ কোস মেড ইটস লিভিং ফ্রম বিল্ডিং কার্টস অ্যান্ড ট্রান্সপোর্টিং গুডস বিটুইন ভিয়েনা এবং বুদাপেস্ট। ভিয়েনা থেকে বুদাপেস্টে যাওয়ার জন্য তারা হচ্ছে এরকম একটা গাড়ি বানিয়েছিল, মানে ভিন্ন টাইপের একটা গাড়ি কাঠের দিয়ে, যেটা ঘোড়ার মাধ্যমে চলে। মানে এই ট্রান্সপোর্টটা তা বানিয়েছিল। এখন হচ্ছে কোষ এলাকার গাড়ি, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ওই ওয়াগন অফ কোষ, মানে ওই কোষ থেকে কোচ শব্দটা চলে এসেছে। ঠিক আছে। দ্য নেম বিকেম জার্মান, তাহলে জার্মান শব্দ এই থেকে এসেছে, পরে এটা ইংরেজিতে কোচ নামে এসেছে। তাহলে এই ঘোড়ার গাড়িটা কি করে? ঘোড়ার গাড়িটা কি করে? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ঘোড়ার গাড়ি কি করে? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কোচের জানতে পারি, সেটা হচ্ছে কোচ আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। আপনার ওজন হচ্ছে এখন 90 কেজি, আপনি চাচ্ছেন 80 কেজি করতে, তাহলে 90 থেকে 80 কেজিতে যাবেন। এই যে 90 থেকে 80 কেজি, এটা কি করবে? একজন কোচ আপনাকে গাইড করে করে নিয়ে যাবে। আপনি আগামী 6 মাসে ধরলাম 50 লক্ষ ব্যবসা করতে যাচ্ছেন, তাহলে আপনার কোচ আপনাকে কি করবে? গাইড করবে। আগামী 6 মাসে 50 লক্ষ টাকা ব্যবসা কিভাবে করতে পারেন আপনাকে সেভাবে গাইড করবে, আপনার প্ল্যানিং এ হেল্প করবে, আপনাকে আপনার কি কি রিসোর্স লাগবে, কি কোথায় ল্যাকিং আছে, এই বিষয়ে আপনাকে সচেতন করবে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। তাহলে কোচ কি করে? প্রশ্ন করে করে আপনার ভিতর সম্ভাবনা খুঁজে বের করে এবং আপনাকে আত্মসচেতন করে। আপনি নিজেই কিন্তু হচ্ছে 50 লক্ষ ব্যবসা করবেন, আপনি নিজেই 90 থেকে 80 কেজি ওজন কমাবেন, কিন্তু কোচ কি করবে? আপনাকে গাইড করবে, আপনার পাশে থাকবে। এবং আপনি এই যাত্রা পথে যখন একজন সঙ্গী আপনার থাকবে তখন দেখবেন আপনি একা ফিল করতেছেন না, আপনার পাশে কেউ একজন আছে। তাহলে কোচ শব্দটা কোথা থেকে এসেছে? হাঙ্গেরির একটা ভিলেজ কস থেকে এসেছে। তারা হচ্ছে এই ঘোড়ার গাড়িটা বানিয়েছিল। এই ঘোড়ার গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। কোচ মানে এই কস এলাকার গাড়ি, এই কস এলাকার গাড়ি থেকে আস্তে আস্তে কোচ শব্দটা ওখান থেকে চলে এসেছে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে কোচ কি করে? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। সেলস কোচিং কি? সেলস কোচিং যেমন হচ্ছে আমরা একটু আগে আপনার বললাম যে আপনি ওজন 90 থেকে 80 কেজি নিতে চান,
তাহলে আপনি একজন পার্সোনাল ফিটনেস এর কোচের কাছে যাবেন, বা অনেকে লাইফ কোচের কাছে যায়। লাইফ কোচে কি দেখা যাচ্ছে, সে তার লাইফের জন্য কোনো একটা প্ল্যানিং করেছে, সেই প্ল্যানটা কিভাবে বাস্তবায়ন করবে, সে বাস্তবায়ন সেটি করে। সেলস কোচ কি করে, সেলস এর আপনি একটা টার্গেট সেট করবেন, এই টার্গেট সেট করার মানে অ্যাচিভ করার জন্য আপনি কি করবেন, একজন কোচের সহযোগিতা নেবেন। এবং সেলস কোচিং এর অনেক গবেষণা হয়েছে, যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি ক্লেমস 88% প্রোডাক্টিভিটি বাড়ে যখন হচ্ছে আপনি কোচিং এবং ট্রেনিং পাশাপাশি করবেন। কোচিং এবং ট্রেনিং কি করবেন, পাশাপাশি করবেন, তাহলে আপনার 88% যাবেন প্রোডাক্টিভিটি বাড়ে। চাকরিবার। ট্রেনিং এ কি হয় আপনারা দেখেন, আমি যেমন হচ্ছে গত 10 বছর ট্রেনিং করিয়েছি। কি হয়, আমি একটা গ্রুপকে ট্রেনিং করাই আসলাম, তারপর শেষ, এই গ্রুপের সাথে আর কোনো খবর নাই। মানে তারা ইমপ্রুভমেন্ট হইলো কিনা বোঝাই যায় না। এবং কোন একটা কোম্পানিতে ট্রেনিং করলাম, আজকে এই গ্রুপ, কালকে আরেক গ্রুপ, এরপর আরেক গ্রুপ, আজকে প্রথম ট্রেনিং এ ছিল, এর পরের ট্রেনিং এ আর দেখি আবার নতুন মুখ যোগ হয়েছে। ঠিক আছে, কেউ 2টা ট্রেনিং পায়, কেউ 3টা ট্রেনিং পায়, এরকম হয়। তাহলে ট্রেনিং হচ্ছে ট্রেনিং করাই ফেললাম, এরপর আর ফলো আপ করার নেওয়ার সুযোগ থাকে না। কিন্তু কোচিং কি, কোচিং হচ্ছে একই পার্টিসিপেন্টদের দেখেন, আপনার এখানে যারা 35 জন আছেন, আপনাদের এই 35 জন মানুষকে আগামী 6 মাস আমি কি করব, ট্রেনিং করাবো, ধারাবাহিক ট্রেনিং করাবো। আজকে তো আপনাদের অনেকে প্রথম দেখতে পাচ্ছি, কিন্তু 2-3 সপ্তাহ পর আপনার প্রত্যেককে আমি চিনে ফেলবো, ফেসে চিনে ফেলবো, আপনি কেমন পার্সোনালিটি সেটা জেনে ফেলবো, আপনার কোথায় ল্যাকিং আছে সেটা জেনে ফেলবো। এবং 6 মাস যখন আছে আমি আপনাকে গাইড করব, তখন আমি বুঝতে পারবো যে রহিম সাহেব আপনার এখানে ঝামেলা আছে, মনির সাহেব আপনার এখানে ঝামেলা আছে, হৃদয় সাহেব আপনার এই জায়গায় ইমপ্রুভমেন্ট করতে হবে। যখন আমি আপনাকে কয়েক সপ্তাহ দেখবো, তখন দেখবেন হচ্ছে আমি জেনে ফেলবো। কিন্তু ট্রেনিং অসুবিধা কি, ট্রেনিং এ দেখা যাচ্ছে আপনি একটা ট্রেনিং করলেন, এরপরে ট্রেনিং আমি আবার আপনাকে পাচ্ছি না। কিন্তু সেলস কোচিং এ কি হচ্ছে, সেলস কোচিং হচ্ছে ধারাবাহিক 6 মাস একই গ্রুপ নিয়ে 24টা টপিকের উপর আপনাকে শেখানো হচ্ছে। পাশাপাশি এই ট্রেনিং এ যা শিখলেন, এগুলি অ্যাপ্লাই করতে পারতেছেন কিনা, সেখানে আপনাকে কি করা হবে, গাইড করা হবে। তাহলে আপনি নিজে একটু চিন্তা করেন, 6 মাস কেউ যদি আপনাকে শিখায় এবং একজন কোচ হিসেবে গাইড করে, ফোন দিয়ে খোঁজ খবর নেয়, এটা করছেন কিনা, এখানে এটা করছেন কিনা, ওটা করছেন কিনা, তাহলে আপনার পারফরমেন্স এমনি বেড়ে যাবে। আপনার ভিতরে কি ভয় কাজ করবে? আপনার ভিতরে কিন্তু কোনো ভয় কাজ করবে না। তাহলে আমরা যখন হচ্ছে কোনো একটা টার্গেট সেট করি, আমাদের ভিতরে একটা ভয় কাজ করে, পারবো তো, এরকম একটা ভয়। তবে আজকের পর আপনাদের আর ভয় থাকবে না। কেন থাকবে না, সেটা নিয়ে যেটা গল্প শেয়ার করি। আহ আমার আমার জন্ম হয়েছে টাঙ্গাইলে। আমার জন্ম হয়েছে টাঙ্গাইলে। এখন তো হচ্ছে আহ সবই হচ্ছে আধুনিক হয়ে গেছে। আমি গল্পটা বলতেছি 2000 সালের আগের গল্প, 2000 সালের আগের গল্প। এখানে অনেকেই মানে 2000 সালের কাছাকাছি অনেকের জন্ম হয়েছে। তবে 2000 সালের আগে গ্রামে অনেক দূরে হচ্ছে বাথরুম থাকতো। আগে গ্রামে বাথরুম থাকতো কোথায়, দূরে। এখন তো হচ্ছে শহর এলাকায় হচ্ছে অ্যাটাচ বাথরুম, কিন্তু আগে গ্রাম অঞ্চলে বাথরুম থাকে কোথায়, অনেক দূরে। এবং গ্রামের মানুষ এক সময় 7টা 8টার দিকে ঘুমায় পড়তো। 2000 সালের আগের কথা বলছে, এখন না মানুষ গ্রামে বিদ্যুৎ চলে গেছে, চলে গেছে, এখন 10টা 11টার সময় ঘুমায়। কিন্তু আমি 2000 সালের আগের কথা বলতেছি, তখন গ্রামে মানুষ 7টা 8টার দিকে ঘুমায় পড়তো এবং বাথরুম থাকতো কোথায়, অনেক দূরে, যেটাকে বাথরুম বলে, অনেকে টাট্টিখানা বলে, বলে। ঠিক আছে। এবং আমার এই ক্ষুদ্র জীবনে আমার বিভিন্ন ধরনের বাথরুম ব্যবহার করার অভিজ্ঞতা হয়েছে। বিভিন্ন ধরনের বাথরুম, আমার হচ্ছে আল সালা দিয়ে বাথরুম ব্যবহার করার অভিজ্ঞতা হয়েছে। আল সালা দিয়ে বাথরুম, আল সালা দিয়ে বাথরুম মানে কি, যে বাথরুমের সামনে কি দেওয়া থাকে, সালা দেওয়া থাকে, এবং ওই বাথরুমে কি করতে হয়, গান গাইতে হয়। অর্থাৎ সালা দিয়ে ঢাকা থাকে, ওটা তো সিটকিনি থাকে না। ঠিক আছে, ওই বাথরুমের সামনে গিয়ে কি করতে হয়, গান গাইতে হয়। আবার খোলা জায়গায় হাগু করার অভিজ্ঞতা হয়েছে। আবার গ্রামে এরকম একটা বাঁশ দিয়ে হচ্ছে বাথরুম বানায়, ওই একটা বাঁশের উপর ব্যালেন্স করে বাথরুম করা, সেটাও কিন্তু অনেক চ্যালেঞ্জিং কাজ। ঠিক আছে। এবং বর্ষাকালে তো হচ্ছে আবার হচ্ছে কি হয়, মানে বাথরুম ডুবা যায়, তখন কি করতে হয়, নৌকা নিয়ে অনেক দূরে গিয়ে কি করতে হয়, বাথরুম করে তারপর আসতে হয়। মানে এগুলো অনেকে জীবনের সাথে মিলে যেতে পারে। ঠিক আছে। এখানে হচ্ছে খোলা জায়গায় বাথরুম করেছেন কে কে, একটু অভিজ্ঞতা শুনতে যাচ্ছি। ইয়েস লেখেন, অভিজ্ঞতা হয়েছে, খোলা জায়গায় বাথরুম করার অভিজ্ঞতা হয়েছে, পাট খেতে গিয়ে,
এসে গিয়ে কার কার অভিজ্ঞতা হয়েছে? কারো অভিজ্ঞতা হয়েছে এখানে, নাকি আমার খালি অভিজ্ঞতা হয়েছে? যাদের অভিজ্ঞতা হয়েছে তারা ইয়েস লেখেন, যে খোলা জায়গায় হাগু করেছেন। ওকে, অনেকের অভিজ্ঞতা হয়েছে। আব্দুর রহিম সাহেবের হয়েছে, রহমতুল্লাহ সাহেবের হয়েছে, সুমন বসাক সাহেবের হয়েছে, আরমান সরকার সাহেবের হয়েছে। ওকে, যাক যাক যাক, আমরা এখন অনেক সভ্য হয়ে গেছি। আমরা, দেখেন, আমাদেরকে সভ্য বানাতে মিনা রাজু কত পরিশ্রম করেছে। মিনা আলাদিনের প্রদীপ পেয়েছে, ঘোষা দিয়েছে, দৈত্য এসে বের হয়েছে। দৈত্য এসে বলেছে, মিনা, তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? মিনা কিন্তু সিনেমার নায়িকা হতে চায় নাই। মিনা কি চেয়েছে? মিনা চেয়েছে সবাই বাথরুম ব্যবহার করবে, সবাই টয়লেট ব্যবহার করবে, সবাই পায়খানা ব্যবহার করবে। তাহলে এই সুমন বসাক সাহেবকে পায়খানা ব্যবহার করা শিখাইতে, এই আবু নূর সাহেবকে পায়খানা ব্যবহার করা শিখাইতে মিনা সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন বিসর্জন দিয়েছে। তাহলে দেখেন, যাক, ফাইনালি আমরা সভ্য হয়েছি। 2000 সালের পরে দেখলাম হচ্ছে মানুষ আর এটা কমে গেছে। তবে ইন্ডিয়াতে এখনো অনেক মানুষ খোলা জায়গায় কিন্তু হাগু করে। মানে ইন্ডিয়ায় এখনো অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ খোলা জায়গায় হাগু করে। এবং এই খোলা জায়গায় হাগু নিয়ে একটা সিনেমাও আছে, টয়লেট নামে একটা সিনেমা আছে। সুযোগ পেলে দেখবেন, অক্ষয় কুমারের। সুযোগ পেলে সেটা দেখবেন। ওকে, যারা তাহলে খোলা জায়গায় হাগু করেছেন, আপনাদের হাগু কি কখন হেঁটেছে? আপনাদের হাগু কখন হেঁটেছে কিনা? হাঁটলে ইয়েস লেখেন। হাগু আবার হাঁটে কেমনে? আবু নূর সাহেবের হাঁটে নাই। আচ্ছা, একটা গল্প বলি, তাহলে দেখবেন হচ্ছে রিলেট করতে পারবেন। একবার হচ্ছে এক জামাই শ্বশুর বাড়ি যাবে। শ্বশুর বাড়ি যাওয়ার সময়, যাওয়ার পথে তার প্রচুর চেপেছে। পরে সে কি করলো? পাট খেতে গেল, পাট খেতে গিয়ে হচ্ছে হাগু করেছে। হাগু করার পর পিছনে যখন তাকাইছে, তাকায় দেখে তার হাগু নাই। কিরে, হাগু করলো, হাগু নাই কেন? হাগু দেখা যাচ্ছে হেঁটে হেঁটে দূরে চলে যাচ্ছে। তখন জামাই তো অবাক, লাই রে, আমার বাথরুম দেখে হাঁটে, হাগু দেখে হাঁটে। পরে রাতের বেলা শ্বশুরবাড়ি গিয়েছে, শ্বশুরবাড়ি ইচ্ছে মতো খেয়েছে। রাত 11টার সময় তার তো প্রচুর বাথরুম চেপেছে। এখন তার বাথরুম যেহেতু হাঁটে, এখন তার ঠিকানা তো অনেক ইসে, বাঁশঝাড়ের নিচে, এত রাতে যাওয়া তো ভয়ের বিষয় বিষয়। তখন সে কি করলো? ঘরেই হাগু করে দিছে, হাঁটে যেহেতু। এখন হাগু করার পর পিছনের দিকে তাকায় দেখে হাগু তো হাঁটে না। তখন বলতো, এই হাট, হাট, কিন্তু হাঁটে না। আসলে কি ছিল? আসলে সে সে হচ্ছে কাঁকড়ার উপর ছাগু করেছিল, কাঁকড়া তো ঢাইকা গেছিল। কাঁকড়া হাঁটতেছে আর সে মনে করছে ইয়েটা। তাহলে সবার হাগু কিন্তু হাঁটে না, হ্যাঁ, একটু খেয়াল রেখে। আচ্ছা, যে কারণে বাথরুমের গল্পটা তুলে নিয়ে আসা, সেটা হচ্ছে গ্রামে বাথরুম থাকতো অনেক দূরে, বাঁশঝাড়ের নিচে। এবং গ্রামের মানুষ রাতের বেলা বাথরুমে যাইতো না। এবং বাথরুমে যাওয়ার পর মনে হইতো কি, উপর দিকে কেউ আপনার দিকে এভাবে তাকায় আছে। আপনার মনের ভিতর বলে, এই রহিম, উপরে তাকা, উপরে তাকা, উপরে তাকা। কিন্তু আপনি উপরে তাকাবেন, মনে হচ্ছে উপরে তাকালে মানে কারো না কারো দেখবেন। কিন্তু আমরা তাকাই না। এবং রাতের বেলা যখন হচ্ছে বাঁশপাতা নড়ে চড়ে ভূতের কথা মনে পড়ে, বাঁশপাতা নড়লেই মানে ভূতের কথা নড়ে, আমরা রাতের বেলা বাথরুমে যেতাম না। আমরা কিন্তু সন্ধ্যা রাতেই বাথরুম শেষ করে করে ফেলতাম। এবং কোনো কারণে রাতের বেলা যদি বাথরুমে যাইতেই হইতো, তাহলে আমরা কি করতাম? কাউকে নিয়ে যেতাম, সাথে করে, সাথে নিয়ে যেতাম। অনেক আগের গল্প বলতেছে, এখন হচ্ছে এখানে যারা হচ্ছে 2000 সালের কাছাকাছি জন্ম, তাদের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কি বলেছে, হ্যাঁ, এরকম হয় নাকি? মানে 2000 সালের আগের গল্প বলতেছি। যারা এখানে সিনিয়র আছেন, শফিক সাহেবের সাথে মিলে যেতে পারে, রহিম সাহেবের সাথে মিলে যেতে পারে। একসময় বাথরুম অনেক দূরে ছিল, মানুষ 7টা 8টার দিকে ঘুমাই পড়তো গ্রামের মানুষ। রাতের বেলা বাথরুমে যাইতো না, কেন যাইতো না? ভয় লাগতো। এবং রাতে যদি কোনো কারণে বাথরুমে যাইতেই হইতো, তাহলে কি করতো? সাথে একজনকে নিয়ে যাইতো। আমি যখন হচ্ছে আমার বাড়ি টাঙ্গাইল, টাঙ্গাইলে যখন যাইতাম, এবং রাতের বেলা যদি কখনো বাথরুমে যাইতে হইতো, আমি কি করতাম? আমি আমার নানিকে ডাক দিতাম, যে নানি, বাথরুমে যাব। পরে নানি আমার সাথে যাইতো। তাহলে দেখেন, রাতে বাথরুমে যাওয়া কিন্তু অনেক ভয়ের বিষয়। কেমনে যাবো, মানে অন্ধকার, ঠিক না? তখন আমার নানি আমার সাথে যাইতো। আচ্ছা, নানিকে আমার সাথে একদম বাথরুমের ভিতরে ঢুকতো? নানি আমার সাথে তো বাথরুমের ভিতরে ঢুকতো না, বাইরে দাঁড়ায় থাকতো। এই যে নানি বাইরে দাঁড়িয়ে আছে, আমি কি করতাম? রাতের বেলা সুন্দর বাথরুমে ঢুকে যেতাম। তখন কিন্তু আর ভয় কাজ করতো না। তখন আর কি করতো না? ভয় কাজ করতো না। তখন বাথরুম করতেছি, বাথরুম করতেছি। তখন যেহেতু নানি বাইরে দাঁড়িয়ে আছে, আমি কি করতাম? উপরে এবার তাকাইতাম, কি দেখা যায়। এখন তার ভয় নাই, এখন তো উপরে তাকানো যায়, ঠিক না? কিন্তু যখন নানি থাকতো না, তখন তো ভয়, উপরে তাকানো যাবে না।
এখন আমি তো বাথরুমে ঢুকে গেছি, নানি তো চাইলে কি করতে পারতো, বের হয়ে মানে বাসা রুমে চলে যেতে পারতো, কিন্তু নানি যে আছে তখনও, এই জন্য কি করতো আমার নানি, একটু বড় গলা খাকারি দিত, হুম আছি, হুম আছি, এভাবে কি করতো, একটা গলা খাকারি দিত। এভাবে যখন একটা গলা খাকারি দিত, তখন আর ভয় কাজ করতো না, তখন রিল্যাক্সলি ঠান্ডা মতো করে পরে চলে আসতাম। আমার নানি এখনো জীবিত আছে, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক। তাহলে দেখেন, ছোটবেলায় আমার নানি সাথে ছিল দেখে আমি কি করতে, বাথরুমের ভয় কি করতে পেরেছি, জয় করতে পেরেছি। রাতের বেলা অন্ধকারে বাথরুমে যাওয়াটা অনেক ভয়ের বিষয়, সেই ভয় জয় করতে পেরেছি কারণ আমার সাথে কে ছিল, আমার নানি ছিল। এই বড় বয়সে এসে আরমান সরকার, আব্দুল আহাদ সাহেব, আপনি ভয় পাচ্ছেন যে এত টাকার বাজেট কেমনে করব, কেমনে করবো, আপনার ভিতরে একটা ভয় কাজ করতেছে। এখন আর ভয় না, ছোটবেলায় আমার নানি আমার সাথে ছিল, আমার ভয় কাজ করে নাই। এই বড় বয়সে এসে এসে আপনার একজন কোচ আছে, আপনার কি আছে, একজন কোচ আছে। এখানে যারা এফএ আছেন, আপনার কোচ, আপনার ইউনিট ম্যানেজার। এখানে যারা ইউনিট ম্যানেজার আছেন, আপনার কোচ, আপনার ব্রাঞ্চ ম্যানেজার। আপনি এখানে এখানে যারা ব্রাঞ্চ ম্যানেজার, আপনার কোচ, আপনার এজিএম। যারা এখানে এজিএম, আপনার কোচ, আপনার ডিজিএম। যারা এখানে ডিজিএম হিসেবে আছেন, আপনার কোচ, আপনার জিএম। অর্থাৎ আপনার উপরে সে হচ্ছে কি আপনাকে কোচ হিসেবে ই করবে। তা উনি তো কোচ হিসেবে পালন করতেছেই, পাশাপাশি ওনাকে আরো অ্যাসিস্ট করার জন্য আবার আপনারা কি করেছেন, 6,000 টাকা দিয়ে 6 মাসের জন্য আমাকে হায়ার করেছেন। না আপনি, না আপনার প্রোটোকল অনুযায়ী আপনার তো একজন কোচ আছে। এফএ হলে আপনার ইউনিট ম্যানেজার আপনার কোচ, আপনি ইউনিট ম্যানেজার হলে আপনার ব্রাঞ্চ ম্যানেজার আপনার কোচ, আপনি ব্রাঞ্চ ম্যানেজার হলে আপনার এজিএম আপনার কোচ, আপনি এজিএম হলে আপনার ডিজিএম আপনার কোচ, আপনি ডিজিএম হলে আপনার জিএম হচ্ছে কি আপনার কোচ। উনি তো আপনার কোচ হিসেবে দায়িত্ব পালন করবেই, পাশাপাশি আপনারা আগামী 6 মাসের জন্য আমাকে কি করেছেন, হায়ার করেছেন আপনার কোচ হিসেবে দায়িত্ব পালন করতে। তাহলে আপনার একজন কোচ আছে, তাহলে কিসের ভয়, ভয়ের তো কিছু নাই। ছোটবেলায় আমার নানি ছিল, বাথরুমে যাওয়ার ভয় কি করতে পেরেছি, জয় করতে পেরেছি। তাহলে এই বড় বয়সে এসে আপনার কি আছে, একজন কোচ আছে, এই কোচ আলামিন মোহাম্মদ আছে। তাহলে ভয় কিসের, বিশাল বড় টার্গেট নেন, টার্গেট নিয়ে এই কোচের সহযোগিতা নিয়ে কাজ করেন, আমি আপনাকে গাইড করব এটা কিভাবে করতে হয়। তাহলে ভয়ের তো কিছু নাই। তাহলে আপনাদের ভিতর কি ভয় আছে, ভয় লাগতেছে, ইয়েস নো, আপনাদের কি ভয় লাগতেছে, আপনাদের ভিতর কি ভয় লাগতেছে, নো, ওকে, ভয় লাগতেছে না, ভয় লাগতেছে না, যাক ওকে, আপনার ভয়টা জয় করতে পেরেছেন। হৃদয় সাহেব জয় করতে পেরেছেন, শহীদুল্লাহ সাহেব জয় করতে পেরেছেন। ওকে ওকে, তাহলে কেন ভয় লাগতেছে না, কারণ আপনার একজন কি আছে, কোচ আছে, কারণ আপনার একজন কি আছে, কোচ আছে। তাহলে ব্রেনকে এই মেসেজ দেন, আপনি আজকের পর থেকে আপনি আর একা না। শহীদুল সাহেব আজকের পর থেকে আপনি একা না, সুমন বসাক সাহেব আজকের পর থেকে আপনি একা না, কবির হোসেন সাহেব আজকের পর থেকে আপনি একা না, শাহাদাত সাহেব আজকের পর থেকে আপনি একা না, শফিকুল ইসলাম সাহেব আজকের পর থেকে আপনি আর একা না। আপনার কে আছে, একজন কোচ আছে। তাহলে কোচ আছে, তাহলে ভয় কিসের। ছোটবেলায় হয়তো আমার মতো আপনার নানিও হয়তো দেখা যাচ্ছে আপনার পাশে দাঁড়িয়েছিল, বা আপনার মা দাঁড়িয়েছিল, বা আপনার মামা পাশে ছিল, অন্ধকারে বাঁশঝাড়ের নিচে বাথরুম, সেই বাথরুমে গিয়ে বাথরুম করে এসে কোনো ভয় লাগে নাই। তখন শুধু হচ্ছে আপনার নানি মানে মামা ছেলেই ছিল। এই বড় বয়সে এসে এসে এই আলামিন মহম্মদ আপনার সাথে আছে, ইনশাল্লাহ। এই কোচের সহযোগিতা নিয়ে আপনারা প্রত্যেকে একজন অনন্য মানুষ হয়ে উঠবেন, আপনাদের যে টার্গেট আছে সে টার্গেট অ্যাচিভ করবেন ইনশাআল্লাহ। আমরা আজকের এই ক্লাসের পর আমরা কি করব, আপনাদের প্রত্যেকে হচ্ছে হোয়াটসঅ্যাপে হচ্ছে একটা কল দিব আগামী শনিবারের মধ্যে। আমি হচ্ছে আপনাকে ফোন দিব, ফোনে আমাদের হচ্ছে আলোচনার টপিক কি থাকবে, আপনার সাথে একটু পরিচিত হওয়া, এবং আগামী 6 মাস পর নিজেকে কোথায় দেখতে চান। যেহেতু আমরা বলেছি কোচ কি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। কোচ, গাড়ির পিছনে যে কোচ থাকে না, কোচ এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় নিয়ে যায়। তাহলে আগামী 6 মাস আমি আপনাকে হেল্প করব আপনার গোলে পৌঁছাইতে, যে আগামী 6 মাস পর আপনি কোথায় যেতে চান, গোলটা কোথায়, ডেস্টিনেশন কোথায়। আপনি কি আগামী 6 মাস পর কুমিল্লা যেতে চান, আপনি কি আগামী 6 মাস পর পঞ্চগড়ে যেতে চান, আপনি কি আগামী 6 মাস পর টেকনাফে যেতে চান। আপনি যদি টেকনাফে যেতে চান, তাহলে আমি আপনাকে ডিরেকশন দিব, টেকনাফে যেতে হলে আপনাকে এভাবে এভাবে যাইতে হবে, এভাবে এভাবে যাইতে হবে। আপনি যদি কুমিল্লা যেতে চান, আপনাকে এভাবে এভাবে যাইতে হবে। আমি আপনাকে ই করবো, অমুক জায়গায় কিন্তু হচ্ছে হরতাল হইতেছে, এই রাস্তা ব্যবহার করেন না, এই রাস্তায় যান। আমি আপনাকে কি করব, গাইড করব। ঠিক আছে। তাহলে আমি
আজকের এই ইসের পর আপনাদের প্রত্যেকের সাথে হোয়াটসঅ্যাপে আমরা কথা বলবো। হোয়াটসঅ্যাপে কথা বলার উদ্দেশ্য থাকে আপনাদের সাথে পরিচিত হওয়া। আপনি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে কত বছর ধরে কাজ করতেছেন, তারপর হচ্ছে আপনার টিমে কতজন আছে, যে আপনার যদি টিম থাকে টিমে কতজন আছে, কি কি চ্যালেঞ্জ ফেস করতেছেন, এগুলো শুনবো। এবং আমরা 6 মাসে কি করবো, একটা গোল সেট করব, সেটা আমরা শুনবো। ঠিক আছে? তারপর আমরা প্রত্যেক শনিবার আমরা ধারাবাহিক ক্লাস করব, এবং ওই যে আমরা ফোনে যে গোলটা সেট করলাম, আপনাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপে গিয়ে এই গোলটা আমি লিখে রাখবো। হোয়াটসঅ্যাপে হচ্ছে রাখবেন, হোয়াটসঅ্যাপে ডিলিট করে ফেলবেন না, হ্যাঁ, আমাদের ইগুলো। আমরা কিন্তু প্রত্যেক আপনাদের সাথে ওয়ান টু ওয়ান হচ্ছে কি হোয়াটসঅ্যাপে আমি চ্যাটিং করবো, হ্যাঁ, এই চ্যাটিং গুলো তাহলে ট্র্যাক থাকবে এটা। আশা করছি এভাবে ধারাবাহিকভাবে আপনাকে যখন ট্র্যাকিং করা হবে, আপনার পারফরমেন্স বেড়ে যাবে ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত, ওয়ার্ল্ড ওয়াইড এটা পরীক্ষিত। এখন সবাই হচ্ছে কোচিং মোডে আগাচ্ছে, মানে ট্রেনিং এর কনসেপ্ট থেকে কোচিং মোডে আগাচ্ছে। ট্রেনিং এ কি হয়, ট্রেনিং এ কি আপনি নিজেই বলেন। আপনি যখন আপনার টিমের জন্য আমাকে ট্রেনিং করাইলেন, আমি একদিন ট্রেনিং করাইলাম, পরে শেষ। যেমন হচ্ছে আব্দুর রহিম সাহেব কিছু থেকে সেলস ওনার হিসেবে ট্রেনিং করাইলাম, 65 জনের একটা ট্রেনিং করিয়েছে। আবার 2 মাস পরে উনি আবার আমাকে ডাক দিবে, দেখা যাচ্ছে নতুন মানুষ চলে আসলো, তো এই যে 65 জন তাদের খবর কি, আমিও খবর নিব না, শেষ। তারা হচ্ছে 3-4 দিন পর ভুলে যাবে। ট্রেনিং এর আমরা 80% জিনিস ট্রেনিং থেকে বের হওয়ার সাথে সাথে ভুলে যাই। মানে দুপুর মানে হচ্ছে দুপুরে লাঞ্চ খাবেন, লাঞ্চের সময় 60% ভুলে যাবেন, রাতে ডিনার খাবেন, আরো 20% ভুলে যাবেন, আর 1 সপ্তাহ পর তো পুরো 100% ভুলে যাবেন। কিন্তু কোচিং মোডে কি হচ্ছে, কোচিং এ আপনাকে ট্রেনিং করা হচ্ছে, প্লাস সাথে সাথে ফলো আপ করা হচ্ছে, কোচিং করা হচ্ছে, ফলো আপ করা হচ্ছে, এবং 6 মাস একই পার্টিসিপেন্টদেরকে নিয়ে। তাহলে নিজেই চিন্তা করেন, এটাতে রেজাল্ট বেশি পাওয়া যাবে, রেজাল্ট বেশি পাওয়া যাবে। এবং ভবিষ্যতে আমি হচ্ছে এই ট্রেনিং থেকে বের হয়ে কোচিং মোডে আগাবো, মানে হচ্ছে আর ট্রেনিং করাবো না। কি করব, যে আপনার যাদের টিম আছে বলবো হচ্ছে, যেমন হচ্ছে অলরেডি মোশাররফ সাহেব মানে প্রস্তাব দিয়েছে যে স্যার আমি আমার পুরো টিমের হচ্ছে কোচিং মোডে আগাইতে চাই, আপনি একটু বুঝাইন সবাইকে। তাহলে আপনার এখানে যারা আছে, এখানে যাদের টিম আছে, আপনার টিমে যদি 60 জন থাকে, একটু মোটিভেট করেন, ইনভেস্ট করতে বলেন। এভাবে আইডিয়া দিতে পারেন যে 60 জনকে তুমি 6,000 টাকা করে দিবা, 6 মাস পর তোমার পারফরমেন্স যদি বেড়ে যায়, তুমি আর একদম তোমাকে তোমার যে টার্গেট দেবে, টার্গেট যদি অ্যাচিভ করতে পারো, তোমাকে আমি 12,000 টাকা দিব। এভাবে একটু সাহস করেই করেন, অবশ্যই রেজাল্ট পাবেন। এবং তখন সে ইনভেস্ট করতে রাজি হবে, যে আমি 6,000 টাকা দিয়ে হচ্ছে কোচিং করব, এবং আমার বস আমাকে যে টার্গেটটা দিবে, সেই টার্গেট যদি অ্যাচিভ করতে পারি 6 মাসে, তাহলে আমি 12,000, তার লসের কিছু নাই। তাহলে এইভাবেও আপনারা আগাতে পারেন। যারা এখানে টিম আছে, আপনার যদি 60 জন এফে থাকে, তাদেরকে নিয়ে আলাদাভাবে আপনি একটি কোচিং করতে পারেন আলাদাভাবে। যে আব্দুর রহিম সাহেব, আপনি তাহলে ওভাবে প্ল্যান করতে পারেন। আপনার যদি 60 জন এফে থাকে যারা কোচিং করতে চায়, আপনি তাদেরকে নিয়ে আলাদাভাবে একটা ব্যাচ করতে পারেন, শুধু প্রগতি লাইফের নিয়ে। আমি ওভাবে সেই সুযোগ আছে ইনশাল্লাহ। এবং আপনি নিজেই চিন্তা করবেন যে হচ্ছে 60 জনকে, তখন দেখবেন একই পার্টিসিপেন্টকে আমি 6 মাস ট্রেনিং করাচ্ছি, আমি তাদেরকে আমি চিনবো, তাদের কোথায় ল্যাগিং আছে আমি তখন বুঝবো। ঠিক আছে? যেমন এই যে মোশাররফ সাহেবের সাথে কথা আমি জানি যে উনি মাইমি সিং এ কাজ করে, উনি গফর গাওতে পারি, ওনার সাথে যখন কথা হয়, হ্যাঁ কি অবস্থা আছে কি, আমি কিন্তু জানি, মানে কাজ করতে করতে হয়েছে। তো যখনই আপনার সাথে কথা হবে, আমি আপনার ব্যাকগ্রাউন্ডটা জানতে পারবো, আমি আপনার কোথায় সমস্যা আছে, কি চ্যালেঞ্জ আছে সেটা বুঝতে পারবো আমি। ঠিক আছে? ওকে। তাহলে হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণা বলতেছে যে 88% প্রোডাক্টিভিটি বেড়ে যায় যদি ট্রেনিং এর পাশাপাশি কি করা হয়, ট্রেনিং এবং কোচিং একসাথে কাজ করা হয়। তারপর বলতেছে রিটেনশন বাড়ে, 65% অফ দোজ ইন কোচিং কালচার আর হাইলি এনগেজ। টিম খুব এনগেজ থাকে যেখানে হচ্ছে কোচিং আছে। তাহলে অনেক ডেটা আছে, মানে এগুলো হচ্ছে একটু শেয়ার করবেন, ম্যানেজমেন্টকে শেয়ার করবেন, যে ট্রেনিং তো ওয়ান টাইম ইভেন্ট, শেষ। কিন্তু কোচিং মোডে আগালে দীর্ঘমেয়াদী দেখেন, যে ফুটবলে কি থাকে 2 বছর জন্য কোচিং এর জন্যই করে, ক্রিকেটে কি হয় 2 বছর জন্য এভাবে কোচিং করে। তাহলে 2 বছর কেউ যদি কারোর পিছনে লেগে থাকে, তখন ইনশাল্লাহ কি হবে, ইমপ্রুভমেন্ট হবে। তাহলে কোচিং এর মাধ্যমে 88% আপনার প্রোডাক্টিভ বাড়বে, 65% মানুষ কি হবে, এনগেজ থাকবে। তারপর 80% ওয়ার্কফোর্স বলছে তারা হচ্ছে পজিটিভলি ইম্প্যাক্ট ফেলেছে তাদের কাজে। তাহলে এটা হচ্ছে বিভিন্ন গবেষণা হয়েছে সেলস কোচিং এ। এবং এখন কোম্পানিগুলো তাদের টিমের জন্য একজন কোচ হায়ার করে রাখে, যাদেরকে কমান্ডো ট্রেনিং দিতে চায়, এরকম টাইপের, যে হচ্ছে যারা হচ্ছে বছর 100টা পলিসি সেল করতে চায়, এরকম কমান্ডো, তাদেরকে কমান্ডো ট্রেনিং দেওয়া হবে, এরকম কোচ রেখে দেয়। তাহলে ট্রেনার আর ট্রেনিং এবং কোচিং দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ট্রেনিং এ কি হয়,
এক 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 পার্টিসিপেন্ট ট্রেনিং করা হলো, এরপর আর কোনো খবর নেই, আবার আরেকটা ব্যাচ হলো নতুন পার্টিসিপেন্ট। কিন্তু কোচিং এ কি হচ্ছে, কোচিং একই পার্টিসিপেন্টদেরকে নিয়ে তাদেরকে ট্রেনিং করা হচ্ছে, তাদেরকে ফলো আপ করা হচ্ছে, তাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে, তাদেরকে গাইড করা হচ্ছে, তাদেরকে মোটিভেশন দেওয়া হচ্ছে। এই যে সব কিছু করা হচ্ছে কোচিং এর ব্যানারে, তাহলে নিজেই চিন্তা করেন, পারফরমেন্স অবশ্যই 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 বাড়বে। এবং আমাদের ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচের অনেকের বেশ বলার মতো সফলতা এসেছে। যেমন হচ্ছে আমাদের এখানে যে মোশাররফ সাহেব, উনি হচ্ছে আবার রিপিট করতেছে, উনি কিন্তু সেকেন্ড ব্যাচের, উনি আবার কি করতেছে, রিপিট করতেছে, কারণ ওনার ভিতর চেঞ্জ এসেছে। আমাদের ন্যাশনাল লাইফের নিখিল সাহেব ছিলেন, নিখিল সাহেব তার পজিশনে ন্যাশনাল লাইফে মানে প্রথম হয়েছেন। উনি হচ্ছে এই যে মালয়েশিয়া ঘুরে আসতেছে, কোম্পানি মালয়েশিয়ার দিয়েছে, উনি মালয়েশিয়া অ্যাচিভ করতে পেরেছে, মানে মালয়েশিয়া তারপর হচ্ছে আমাদের এখানে বেঙ্গলের হচ্ছে কয়েকজনই করেছে, তারা হচ্ছে মালদ্বীপ ট্যুর কোয়ালিফাই করেছে। আপনাদের এরকম মানে বলার মতো গল্প তৈরি হবে ইনশাআল্লাহ, যারা এখানে আজকে ভর্তি হয়েছে। কারণ আমরা কোচিং কনসেপ্টটা তো নতুন, মানে আমাদেরকে বোঝাইতে হচ্ছে। কিন্তু আজকে দেখেন আপনারা নিজেই আ- আমাকে মানে একটু থ্যাংক ইউ দিবেন যে এত চমৎকার একটা উদ্যোগ নেওয়ার জন্য। আশা করি থ্যাংক ইউ দিবেন যে চমৎকার এই উদ্যোগটা নিয়েছে বিমা সেক্টরের জন্য। এবং এটা ইনশাল্লাহ চলবে, মানে থার্ড ব্যাচ ফোর্থ ব্যাচ এভাবে ইনশাল্লাহ ব্যাচে ব্যাচে হবে। তবে আমরা তো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা যদি শেয়ার করি, ভবিষ্যৎ পরিকল্পনা মানে কেন কোচিং করবেন। আমাদের যারা হচ্ছে সাকসেসফুলি 18 জন হচ্ছে কমপ্লিট করেছে, যারা হচ্ছে ক্লাস করেছে, পরীক্ষায় পাশ করেছে, এরকম সাকসেসফুলি 18 জন হচ্ছে কমপ্লিট করেছে। তাদের ছবি আমরা হচ্ছে অলরেডি করেছি, এবং আমরা বলেছি তাদের কাছ থেকে বীমা বিষয়ে পরামর্শ নেন। এখানে যেমন এই যে মোশাররফ সাহেবকে দেখা যাচ্ছে, আব্দুল খালিক সাহেবকে দেখা যাচ্ছে, উনিও যেমন রিপিট করতেছে, আব্দুল খালিক সাহেব। বাংলাদেশে 5 লাখ ইন্স্যুরেন্স এজেন্ট কাজ করতেছে, বাংলাদেশে 5 লাখ মানুষ কাজ করতেছে বীমা পেশায়। এখন কোন মানুষের কাছে গেলে ভালো সার্ভিস পাওয়া যাবে আপনি বুঝবো কেমনে? আমরা যখন যখন উবারে উঠি বা পাঠাওতে উঠি, আমরা কি করি, ড্রাইভারের রেটিং দেখি, যে ড্রাইভার ভালো চাকরি করে কিনা, মানে ঠিক মতো সার্ভিস দিয়েছে কিনা। ঠিক আছে। আবার আমরা যখন হচ্ছে কোনো করি, অনলাইনে কেনাকাটা করি, অনলাইন কেনাকাটা করার সময় আমরা কি করি, পেজের রিভিউ দেখি যে ঠিকই আছে কিনা। তাহলে 5 লাখ মানুষের ভিতর থেকে কার কাছ থেকে ভালো সার্ভিস পাওয়া যাবে আমরা কেমনে বুঝবো? তাহলে আমরা এই নেক্সট লেভেল আপনাদেরকে প্রমোট করব আগামী 6 মাস পর, আপনারা যখন সাকসেসফুল হবে, যে যে শফিকুল ইসলাম সাহেব একজন প্রফেশনাল ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, ওনার কাছ থেকে বীমা পরামর্শ নেন। সুমন বসাক সাহেব একজন প্রফেশনাল ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, তিনি 6 মাস আমার সান্নিধ্যে থেকে ইন্স্যুরেন্স অ আ ক খ হাতে কলমে শিখেছে, ওনার কাছ থেকে বেটার সার্ভিস পাবেন। তাহলে আমি কেন সুমন বসাক সাহেবকে, আমি কেন শফিকুল ইসলাম সাহেবকে প্রমোট করব? কারণ আপনারা হাতে কলমে ইন্স্যুরেন্স বেসিকগুলো শিখেছেন। প্রফেশনাল ইন্স্যুরেন্স অ্যাডভাইজার এই সার্টিফিকেটটাই করবে যে আপনি হাতে কলমে সবকিছু শিখেছেন। দেন আমরা ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের যখন হচ্ছে এই সেলস কোচিং এ 100-র অধিক হয়ে যাবে, আমাদের প্ল্যান হচ্ছে একটা অ্যাপ নিয়ে আসা, আমাদের লং টার্ম প্ল্যান, যে বীমা বন্ধু নামে আমরা একটা অ্যাপ নিয়ে আসবো। সেই অ্যাপে কি হবে, সেই অ্যাপ আপনারাই ব্যবহার করবেন। সেই অ্যাপে আমরা ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস নিয়ে কাজ করব, ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস নিয়ে কাজ করব এবং বীমার বিভিন্ন ইগুলো তুলে ধরবো। এবং কেউ যদি ইন্স্যুরেন্স নিতে চায় আপনার সাথে যখন যোগাযোগ করতে পারে। আচ্ছা, আমরা একটা মিনিট ব্রেক নিচ্ছি, কলিং বেল বাজতেছে। সরি, একটু কলিং বেল বেজেছিল। তাহলে হচ্ছে আমরা বীমা বন্ধু নামে হচ্ছে একটা অ্যাপ নিয়ে আসবো, সেই অ্যাপে আপনাদের প্রোফাইল থাকবে। গফরগাঁওতে কোন গফরগাঁওর কেউ যদি ইন্স্যুরেন্স পলিসি নিতে চায়, তাহলে গফরগাঁও আশেপাশে কে কে আছে, মোশাররফ সাহেব আছে, হৃদয় সাহেব আছে, তার কাছ থেকে পলিসি নিতে পারবে। খুলনায় কেউ যদি পলিসি নিতে চায় কার সাথে যোগাযোগ করবে, আব্দুর রহিম সাহেবের সাথে যোগাযোগ করবে। অর্থাৎ আপনার ভবিষ্যতে আপনার লিড পাবেন আমরা সেই বীমা বন্ধু অ্যাপের মাধ্যমে। বীমা বন্ধু অ্যাপের মাধ্যমে, বীমা বন্ধু হচ্ছে একটা প্ল্যাটফর্মের মতো, মানে এটা হচ্ছে খালি সোনালী লোক ব্যবহার করতে পারবে বা শুধু হচ্ছে প্রগতির লোক ব্যবহার করে এরকম না। যারা আমাদের এই কোর্সগুলো কমপ্লিট করবে, ইন্স্যুরেন্স প্রফেশনাল ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পাবে, তারা এটা ব্যবহার করতে পারবে। এবং আপনারা কি পাবেন, লিড পাবেন, এবং এখানে গ্রাহকরাও ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে পারবে।
সেখানে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে, এবং তার আশেপাশে কারা আছে হবে, মনে করেন সে তার লোকেশন শেয়ার করলো, হচ্ছে সোনাডাঙ্গা, তাহলে সোনাডাঙ্গার আশেপাশে প্রফেশনাল ইন্স্যুরেন্স অ্যাডভাইজার আছে কিনা তার প্রোফাইল চলে আসবে। এবং আরো যদি কিছু শেয়ার করি, মানে এরকম হবে ইনশাল্লাহ। আমি যেটা স্বপ্ন দেখি, আমি হচ্ছে কচ্ছপের কামড়ের মতো করে থাকতে পারি, মানে আমার ভিতর সেইটা আছে, মানে ধৈর্য ধরে লেগে থাকতে পারি এবং বাস্তবায়ন করতে পারি। এই যে যেমন হচ্ছে বীমা বিষয়ে আমি কোর্স নিয়ে এসেছি, মানে হচ্ছে অনেকে বলতেছে এটা তো এখনকার না, আর দেখা যাচ্ছে 10 বছর পরে এটা জনপ্রিয় হবে, আমি অনেক আগে করে ফেলেছি, মানে ফার্স্ট মুভার অ্যাডভান্স। এবং অ্যাপটাও ইনশাল্লাহ নিয়ে আসবো আমাদের যখন 100 জন হয়ে যাবে সেলস কোচিং এ, অলরেডি 18 জন হয়েছে, এখানে হয়েছে। তাহলে এটা আপনি নিজে দেখেন, ভবিষ্যতে এই বীমা বন্ধু অ্যাপের মাধ্যমে ভোলা চর ফ্যাশনে কেউ যদি ইন্স্যুরেন্স নিতে চায়, সেই ইন্স্যুরেন্স সম্পর্কে জানলো, মানে ওই অ্যাপের মাধ্যমেই সেই ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে পারবে, ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস তৈরি হবে তার। এবং চর ফ্যাশনে প্রফেশনাল ইন্স্যুরেন্স অ্যাডভাইজার কে কে আছে, তখন দেখবে চর ফ্যাশনে আছে, আলী হোসেন আছে, অমুকে আছে, তমুকে আছে, কাস্টমার তার সাথে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, আমি উদাহরণ হিসেবে বলতেছি, হ্যাঁ। এরকম সারা বাংলাদেশে এরকম হয়ে যাবে। এরপর আপনাদের কি থাকবে, রেটিং থাকবে। কি কি রেটিং থাকবে, আমাদের হচ্ছে কিছু ভ্যালুস থাকবে, একজন বীমা কর্মীর কিছু ভ্যালুস থাকতে হবে। যেমন কমিটমেন্ট, কাস্টমার হচ্ছে স্কোর দিবে কমিটমেন্ট আপনি কত পাচ্ছেন। তারপর অ্যাকাউন্টেবিলিটিতে কত পাচ্ছেন, কাস্টমার আপনাকে দিবে যে আব্দুর রহিম সাহেব 10টার সময় কথা বলে হচ্ছে করে নাই, এভাবে কি করবে, 10-এর ভিতর উনি ওনাকে নাম্বার দিলাম 6, মানে এরকম কিছু ভ্যালুস থাকবে, সেই ভ্যালুজে আপনাকে নাম্বার দেবে, অর্থাৎ স্কোর থাকবে আপনার বিভিন্ন মূল্যবোধের উপরে। আশা করছি, মানে একটু স্বপ্নের মতো মনে হচ্ছে, ইনশাল্লাহ এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা যদি আমাকে আমার পাশে থাকেন এবং ধারাবাহিকভাবে সেলস কোচিং যদি অব্যাহত থাকে, ইনশাল্লাহ আমরা এটা সফল করবো ইনশাল্লাহ। এবং বাংলাদেশে ইন্স্যুরেন্স একটা আলোড়ন তৈরি হবে, ইন্স্যুরেন্সে কি হবে, একটা আলোড়ন তৈরি হবে। আপনাদের জাস্ট সহযোগিতা লাগবে। এবং ওকে, তাহলে 6 মাস পর আপনাদেরও এরকম হচ্ছে ছবি আসবে, আমরা আপনাকে প্রমোট করব। যেমন অলরেডি আমাদের এটা নেক্সট লেভেলের পেজের মাধ্যমে হচ্ছে এটা আমরা হচ্ছে করেছি, বুস্ট করেছি। 1 লক্ষ মানুষের কাছে আপনার ইটা চলে গেছে, মানে এই পোস্টারটা আমাদের নেক্সট লেভেলে এসে করেছে, বুস্ট করেছি। 1 লক্ষ মানুষের কাছে চলে গেছে, 1 লক্ষ মানুষ আপনাদেরকে এখনো কিন্তু চিনে, যারা আমাদের সেকেন্ড ব্যাচই করেছেন। আপনারা হচ্ছে এই ছবি দিয়েই করবেন না, আপনি জানেন প্রফেশনাল ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। এবং যারা সেকেন্ড ব্যাচে ছিলেন তাদের সার্টিফিকেট কিছুদিন পর দেওয়া হবে। আপনাদের হচ্ছে একটা কোড পিন দিব সাথে, সেই কোড পিন ঘুরিয়ে চলবেন যে আপনি একজন প্রফেশনাল ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। আপনার একজন কোচ কেন লাগবে, আশা করি এতক্ষণ আলোচনায় অলরেডি বুঝে ফেলেছেন কেন একজন কোচ লাগবে। কেন লাগবে, কারণ ইউ আর স্টাক, আপনি আটকে আছেন, আপনার সেলসটা বাড়তেছে না, আগাচ্ছে না, আটকে আছেন। মানে কিভাবে করলে আর একটু সামনে আগানো যায়, মানে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, বাজেট অ্যাচিভ হচ্ছে না, রিক্রুট করতে পারতেছেন না, বা এক জায়গায় কি আপনি আটকে আছেন, বুঝতেছেন না কি করা দরকার, তখন আপনার কি লাগবে, একজন কোচ লাগবে। ইউ আর রেডি টু মুভ টু দ্য নেক্সট লেভেল, আপনি নেক্সট লেভেলে যেতে যাচ্ছেন। আপনি কি করতে চাচ্ছেন, গফরগাঁওতে একটা অফিস করতে যাচ্ছেন, আপনি লক্ষ্মীপুরে একটা অফিস করতে যাচ্ছেন, নেক্সট লেভেলে নতুন একটা ধাপে যেতে যাচ্ছেন। আপনি ইউনিট ম্যানেজার থেকে ব্রাঞ্চ ম্যানেজার হতে যাচ্ছেন, বা আপনি ব্রাঞ্চ ম্যানেজার থেকে এজিএম হতে যাচ্ছেন, নেক্সট লেভেলে যেতে যাচ্ছেন। তখন আপনার কি লাগবে, একজন কোচ লাগবে, একজন কোচ আপনাকে গাইড করবে। ইউ ওয়ার্ক অ্যালোন, আপনি একা একা কাজ করেন, আপনার বস আপনাকে সময় দেয় না ঠিক মতো। অনেকের অভিযোগ যে আমার বস এতই ব্যস্ত, আমাকে সময় দেয় না। আপনার কোচ আছে, 6,000 টাকা দিয়ে কোচ রিক্রুট করেন, কোচ আপনাকে গাইড করবে, আপনাকে সময় দিবে, তাহলে আপনি আর একা না। অনেক সময় আমরা বুঝি না যে আমরাই আমাদের প্রবলেম, যে সুমন বসাক সাহেব তার নিজের কারণেই বাজেট অ্যাচিভ করতে পারতেছে না, এটা আমরা অনেকে বুঝি না, ও আমার কারণেই। আমরা যখন হচ্ছে আপনাদের সাথে কোচিং করবো, তখন দেখবেন হচ্ছে বলবেন অমুকের সমস্যা, অমুক সমস্যা, তমুক সমস্যা, তার কারণে আমার এটা, আমার রিক্রুট হচ্ছে না, অমুক সমস্যার কারণে এই হচ্ছে না। যে আমার নিজের সমস্যাগুলো তখন চোখে পড়বে না, আর নিজের সমস্যাগুলো আমাদের চোখে পড়ে না। আমরা যখন হচ্ছে করি, তখন সবসময় বাইরের দোষ দিই, ওই দোষ, সেই দেশ, সেই দোষ। কিন্তু নিজের দোষের কারণে যে হচ্ছে আমি সামনে আগাইতে পারতেছি না, এটা আমরা অনেক সময় বুঝি না।
তাহলে এক কোচ আপনাকে গাইড করবে আপনার কি কি আছে, প্রবলেম আছে। ইউ আর মেকিং এ ট্রানজিশন, আপনি একটা ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছেন, পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছেন, তখন আপনি কি লাগবে, একজন কোচ লাগবে, কোচ আপনাকে গাইড করবে। যে আপনি একটা দেখা যাচ্ছে আপনি আগে ঢাকায় কাজ করতেন, কোম্পানি হচ্ছে আপনাকে ট্রান্সফার করে দিয়ে দিয়েছে বরিশাল, তাহলে বরিশাল একটা নতুন একটা জায়গা আপনার জন্য, একটা নতুন একটা বা আপনি নতুন ব্রাঞ্চ ম্যানেজার হয়েছেন, তাহলে নতুন ব্রাঞ্চ ম্যানেজার পদে কিভাবে দায়িত্ব পালন করতে হবে, বা আপনি নতুন ইউনিট ম্যানেজার হয়েছেন, এই নতুন ইউনিট ম্যানেজার পদে কিভাবে কাজ করবেন, সেখানে একজন কোচ আপনাকে কি করবে, গাইড করবে। তাহলে অনেক কারণ আছে যে কোচ কেন লাগবে। আপনারা কি ওই ফর্মটা কি পূরণ করেছেন, যে পাঁচটা দিয়েছিলাম যে, এই 10টা প্রশ্ন ছিল যে, পূরণ করেছেন? যে করছে করেছেন? করছে করেছেন, ওকে। তাহলে সময় দিচ্ছি হচ্ছে 3 মিনিট। সবাই একটু এইটা করেন, যে আপনার যদি একের ক হয় তাহলে 2 দিবেন, 1 লিখে 2 দিবেন। বা একের খতে টিক চিহ্ন দেন তাহলে 4 লিখবেন, একের গতে যদি দেন তাহলে 6 লিখবেন। আশা করি বোঝাতে পেরেছি। যদি 2 এর ক লেখেন তাহলে 6 দিবেন, যদি 2 এর খ লেখেন তাহলে 4 দিবেন। যে এই সাদা কাগজে আমি বলেছিলাম লিখতে, ওটার পাশাপাশি এখন মার্কিং করে ফেলেন। সময় দিলাম 3 মিনিট, সবাই একটু করে ফেলেন। আসসালামু আলাইকুম স্যার। আসলে জি, বলেন প্লিজ। বলে সুবিধা হতো আমার কি। সরি কোচ। জি, বলেন প্লিজ। আলাউদ্দিন সাহেব না কি আলমগীর সাহেব? অর্থাৎ আমি নেট সমস্যার কারণে শুনি কি কাজ দিচ্ছে একটু আবার বলতে দেবে। আচ্ছা, আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে হচ্ছে একটা পার্সোনালিটি টেস্টের প্রশ্ন দিয়েছি, ডক্টর ফিলস টেস্ট বলে। ডক্টর ফিলস, এই ভদ্রলোক, উনি প্রায় 60,000 মানুষের উপর সার্ভে করে করেছে যে 10টা বিষয়ের উপর আলোকে, মানে মানুষের ব্যক্তি সত্তা, মানে পার্সোনালিটি যাচাই করা যায়, 10টা প্রশ্ন। সেই ডক্টর 10টা প্রশ্নের এটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, পার্সোনালিটি টেস্টের, ক্লাস শুরু হওয়ার আগে দিয়েছি। ওটা যেটা পূরণ করেছেন, ওটার উত্তর হচ্ছে এখানে দেওয়া আছে। মানে একের ক যদি লেখেন তাহলে 2 দিবেন, খ লিখলে 4 দিবেন, গ লিখলে 6 দিবেন। দেখেন প্রত্যেকটা না, 2 এর ক লিখলে 6 দিবেন, দেখেন প্রত্যেকটা এইভাবে নাম্বার দেওয়া আছে। সময় 3 মিনিট, একটু করে ফেলেন, করে যোগ করবেন, যোগ করে সবাই চ্যাট বক্সে লিখে দেবেন আপনার স্কোর কত। সবাই যোগ করে লিখে ফেলবেন আপনি কত পেয়েছেন, যোগ চ্যাট বক্সে লিখবেন। ওকে, থ্যাংক ইউ। আব্দুর রহিম সাহেব খুব ভালো স্টুডেন্ট, উনি 44 পেয়েছেন, বেশ ভালো, মানে সবার আগে করতে পেরেছেন। আব্দুর রহিম সাহেব, থ্যাংক ইউ, আপনি অনেক সিরিয়াস। শফিকুল ইসলাম সাহেবের 39, আলমগীর সাহেবের 42। সবাই চ্যাট বক্সে লেখেন। কে রকিবুল সাহেবের 38। কুরিয়ার মিটিং যেত। শহীদুল সাহেবের 53, আলমগীর সাহেবের 44, ওকে, শামীম সাহেবের 46,
আমরা আরো পার্সোনালিটি টেস্ট করব, যেহেতু আমরা বলছি এটা হচ্ছে কোচিং, মানে আপনাকে জানতে হবে যে সুমন বসাক সাহেব কে এরকম, মানুষটা কিরকম, রহিম সাহেব মানুষটা কিরকম, হৃদয় সাহেব মানুষটা কিরকম। এটা আমি যদি জানতে পারি তাহলে না আচ্ছা আপনি আপনাকে গাইড করতে পারবো, হ্যাঁ? এই জন্য সবাই একটু সিরিয়াসলি করবেন পার্সোনালিটি টেস্ট। রহমতুল্লাহ সাহেব 41, সুমন বসাক সাহেব 44 পেয়েছেন। ওকে। Oppo F19 55 পেয়েছেন। Oppo F19, আপনার নামটা একটু লিখে ফেলবেন, হ্যাঁ? ওপ্পো সাহেব। আর 1 মিনিট সময় পাবো। সবাই লিখে ফেলি। আব্দুল আহাদ সাহেব 37 পেয়েছেন, আরমান সরকার 44 পেয়েছেন। আমরা সামনে আগাই, আমরা এটা গ্রুপে দিয়ে দিব। আপনি দেখা যাচ্ছে যদি করতে নাও পারেন, পরবর্তীতে নিজে থেকে করে নেবেন, হ্যাঁ? এবার আমরা একটু রেজাল্ট দেখি। আপনার স্কোর যখন 60-এর উপরে, এখানে কেউ 60-এর উপরে পান নাই, আপনার স্কোর যখন 60-এর উপরে, তখন অন্যরা আপনাকে জানবে আপনি আত্মকেন্দ্রিক, মানে একটু নিজের ভিতর থাকতে পছন্দ করেন, সেলফ সেন্টার, আত্মকেন্দ্রিক। আপনি সিদ্ধান্ত চাপিয়ে দিতে পছন্দ করেন। আপনি প্রশংসিত হবেন কিন্তু সবসময় বিশ্বাসযোগ্য হবেন না। আপনার সঙ্গে কেউ ঘনিষ্ঠ হতে অনেক দ্বিধায় ভুগবে। যাক, এখানে 60-এর উপরে কেউ নাই। আপনার স্কোর যখন 51 থেকে 60, তখন অন্যরা আপনাকে জানবে আপনি একজন আকর্ষণীয়, প্রাণবন্ত, আবেগী ব্যক্তিত্ব সম্পন্ন দলনেতা, দূরদর্শী, যে কোনো কিছুর সিদ্ধান্ত অনেক তাড়াতাড়ি নিতে পারেন, সেটা ভুল হোক আর ঠিক হোক। তাহলে যারা 51 থেকে 60, তারা সিদ্ধান্ত খুব দ্রুত নিতে পারে, ভুল হোক আর ঠিক হোক। আপনি সাহসী, অ্যাডভেঞ্চার প্রিয়, আপনার সঙ্গ পেতে সবাই পছন্দ করবে। আপনার স্কোর যখন 41 থেকে 50, এখানে অনেকের 41 থেকে 50, তখন অন্যরা আপনাকে জানবে আপনি সতেজ, আপনি ঘনিষ্ঠ, জীবন ঘনিষ্ঠ, সুন্দর, বাস্তববাদী একজন মানুষ। আপনি দয়ালু, সুবিবেচক, মানুষকে সাহায্য করতে পছন্দ করেন। ওকে, ভালো ভালো কথাই লিখেছেন। আপনার স্কোর যখন 31 থেকে 40, তখন অন্যরা জানবে আপনি বিচক্ষণ, সতর্ক, যত্নশীল, বাস্তববাদী, চালাক, মেধাবী এবং বিনয়ী। আপনার সঙ্গেই সহজেই একজন বন্ধুত্ব করে ফেলবে। আপনি সহজেই কাউকে বিশ্বাস করে ফেলবেন, কিন্তু কেউ আপনার বিশ্বাস ভাঙলে তাকে আর কখনোই বিশ্বাস করতে পারবেন না। তাহলে 31 থেকে 40 যারা, তারা তাদের কেউ বিশ্বাস ভেঙে ফেললে তাদেরকে তারা সহজে ক্ষমা করতে পারে না। আপনার স্কোর যখন 21 থেকে 30, তখন অন্যরা জানবে আপনি বিরক্তিকর, ব্যস্ত। আপনাকে সবাই কৌশলী বলে জানবে। আপনি প্রতিভা নন কিন্তু উদ্যমী। আপনার ভিতর প্রতিভা নাই কিন্তু আপনি অনেক পরিশ্রমী। আপনার যখন স্কোর 21-এর নিচে, তখন অন্যরা জানবে আপনি অনেক লাজুক, নার্ভাস, সবসময় সিদ্ধান্ত নিতে ভোগেন, কি করব, লাল শার্ট পরবো না কালো শার্ট পরবো। কেউ আপনাকে শুধু বিরক্তিকর কারণ হিসেবেই দেখবে। ব্যক্তিগত জীবনে আপনার অনেক প্রতিকূলতার সম্মুখীন হওয়ার কারণ আছে। এটা খারাপ মন্দ কোনো কিছু না। আমরা আরো জানবো যে আপনি কোন লেভেলে আছেন, এরপর এখান থেকে কিভাবে আপগ্রেড হওয়া যায়, হ্যাঁ, সেটা আমরা কাজ করবো ইনশাল্লাহ। হিপোক্রেটিক ওথ। আমাদের এই বীমা পেশাটা ডাক্তারি পেশার সাথে মিল আছে। আমি সবসময় বলি আমাদের এই বীমা পেশা কোন পেশার সাথে মিল আছে? ডাক্তারি পেশার সাথে মিল আছে। একজন ডাক্তার হচ্ছে হেলথ অ্যাডভাইজার, একজন ডাক্তার হচ্ছে হেলথ অ্যাডভাইজার, স্বাস্থ্য উপদেষ্টা। আপনি হচ্ছেন ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, আর্থিক উপদেষ্টা বা বীমা উপদেষ্টা। তাহলে আপনার পেটে ব্যথা হইলো,
পেটে ব্যথার জন্য আপনি কার কাছে যাবেন? একজন ডাক্তার কাছে যাবেন কি পরামর্শ নিতে। আর আর্থিক বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য কার কাছে যাবে? মোশাররফ সাহেবের কাছে যাবে, এই আরমান সরকার সাহেবের কাছে যাবে, আব্দুল সাহেবের কাছে যাবে, এই রাসেল হাসান সাহেবের কাছে যাবে। তাহলে ডাক্তারি পেশার সাথে আমাদের পেশার কি আছে? একটা মিল আছে। ডাক্তার হচ্ছে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা, আর আপনার হচ্ছেন আর্থিক উপদেষ্টা। আপনি আর্থিক বিষয়ে মানুষকে পরামর্শ দিবেন, কিভাবে আয় বুঝে ব্যয় করতে হয়, কতটুকু সেভিংস করতে হয়, কোন পরিকল্পনা নিলে তার স্বপ্নগুলো পূরণ হবে, এই বিষয়ে পরামর্শ কে দিবে? একজন আর্থিক উপদেষ্টা। সে আর্থিক উপদেষ্টাকে শহীদুল ইসলাম, সে আর্থিক উপদেষ্টাকে শফিকুল ইসলাম, সে আর্থিক উপদেষ্টাকে আশিকুর রহমান, সে আর্থিক উপদেষ্টাকে আলী হোসেন। এখন একজন ডাক্তার কোন রকম পড়াশোনা ছাড়া, কোন রকম ট্রেনিং ছাড়া যদি মানুষকে ডাক্তারি বিষয়ে পরামর্শ দেয়, তাকে আমরা কি ডাক্তার বলি? চ্যাট বক্সে লেখেন। একজন ডাক্তার কোন রকম পড়াশোনা ছাড়া, কোন রকম ট্রেনিং ছাড়া মানুষকে যদি স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেয়, তাকে আমরা কি ডাক্তার বলি? চ্যাট বক্সে লেখেন। রকিবুল সাহেব সবার আগে উত্তর দিয়েছে, থ্যাংক ইউ। রকিবুল সাহেব উত্তর দিয়েছে হাতুড়ি ডাক্তার। সুমন মোশাররফ সাহেব বলছে হাতুড়ি ডাক্তার, হাতুড়ি ডাক্তার। ঠিক একইভাবে একজন বীমা কর্মী বীমা বিষয়ে কোনো রকম পড়াশোনা ছাড়া, কোনো রকম ট্রেনিং ছাড়া মানুষকে যদি বীমা বিষয়ে পরামর্শ দেয়, তাকে আমরা কি বীমা কর্মী বলবো? হাতুড়ি বীমা কর্মী। এবং দুঃখের বিষয় হলো সত্য, বাংলাদেশে এই হাতুড়ি বীমা কর্মীদের ভরে গেছে। এবং হাতুড়ি বীমা কর্মী যেন না হয়, এই জন্য আইডিআরএ 2011 সালে যখন প্রতিষ্ঠিত হয়, তখন নিয়ম করে যে কেউ যদি বীমা বিষয়ে কাজ করতে চায়, তাকে 72 ঘন্টা ট্রেনিং করে তাকে লাইসেন্স নিতে হবে, আইডিআরএ নিয়ম করে। কিন্তু দেখা যাচ্ছে মানে সেটা আমরা অনেকেই নয় ছয় ভাবে মানে ভুগিচুগি ভাবে ট্রেনিং করে লাইসেন্স নিয়ে ফেলতেছি। মানে সেই লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে আমরা ফাঁকি দিচ্ছি। মানে তাহলে তো বীমার আমাদের এই দৈন্য দশার বড় একটা কারণ হচ্ছে আমরা ট্রেনিং ছাড়াই লাইসেন্স পেয়ে যাচ্ছি এবং ধারাবাহিকভাবে ট্রেনিং করছি না। এবং এই জন্যই আমরা আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে না। এবং এই কারণেই নেক্সট লেভেল, এই আমি আলামিন মোহাম্মদ প্ল্যান করলাম কি এই অবস্থা দূর করা যায় কিভাবে? সেলস কোচিং এর মাধ্যমে বিভিন্ন কোম্পানিকে অ্যাপ্রোচ করেছি। মানে কোনো কোম্পানি সাহস করতেছে না যে এত টাকা ইনভেস্ট করতে। তখন বললাম ঠিক আছে, কোম্পানি করুক বা না করুক, যদি তোমার ডাক, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। কোম্পানিকে অ্যাপ্রোচ করেছে, রাজি হচ্ছে না, তাহলে আমি একলাই করি। পরে 2024 সালে সাহস করে সেলস কোচিং শুরু করেছি পাবলিকলি। এবং যখন আমরা শেষ করলাম, অনেক চড়াই যাত্রা ছিল, শুরুতে অনেক মানুষ ছিল, অনেকে ঝরে গেছে, ই করেছে। মানে মোশাররফ সাহেব তো সেই শুরু থেকে আছে, মানে অনেকে ঝরে আছে চলে গেছে। আমরা শুরুতে অফলাইন ট্রেনিং করেছিলাম, আমাদের অফিসে করেছিলাম। দেখা যাচ্ছে অনেকে কন্টিনিউ, অনেকে করতেছি অফিস ছেড়ে দিতে হয়েছে। মানে অনেক চড়াই উতরাই করার পর ফাইনালি আমরা এটা শেষ করতে পেরেছি এবং 18 জন ফাইনালি কমপ্লিট করেছে। এবং আলহামদুলিল্লাহ, এই 18 জনের সফলতার গল্প শুনেই আমাদের থার্ড ব্যাচে এখন পর্যন্ত 35 জন ভর্তি হয়ে গেছে। আমরা আর কিছু ভর্তি নিব, কারণ আমাদের হচ্ছে কি হচ্ছে, আমরা প্ল্যান হচ্ছে 40 জন। 40 হচ্ছে একটা আধ্যাত্মিক সংখ্যা। আমাদের নবীজি 40 বছর বয়সে কি হয়েছে, নবুয়ত প্রাপ্ত হয়েছে। 40 একটা মানে স্পিরিচুয়াল নাম্বার। আমরা 40 জনকে নিয়ে এটা শুরু করতে যাচ্ছি। অর্থাৎ আর অল্প কয়েকজনকে ভর্তি নিব। আপনাদের যদি মনে হয় না আমার অমুকরে হচ্ছে ভর্তি করানো দরকার, তাহলে তাদেরকে ভর্তি করা দিতে পারেন। তাহলে একটা প্রথম ক্লাসে সে হচ্ছে রেকর্ডিংটা দেখে নিতে পারতেছে। ওকে। তাহলে আমাদের এই সেলস কোচিং উদ্দেশ্য হচ্ছে, যেটা আমরা বলতেছি, 6 মাস আপনাকে 24টা টপিক উপর শিখিয়ে, যে 24টা টপিক এখানে একদম বিমার বেসিক শিখবেন আপনি। এগুলো শিখবেন, দেন হচ্ছে পরীক্ষা নেওয়া হবে আপনি আসলে শিখছেন কিনা। দেন হচ্ছে আপনাকে কোচিং করানো হবে। দেন হচ্ছে আমরা আপনাকে বলবো আপনি একজন প্রফেশনাল ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, আপনার কাছ থেকে বীমা বিষয়ে পরামর্শ যেন নেওয়া নেওয়া যায়। এখন আমরা বলতেছি যে আমাদের এই পেশার সাথে ডাক্তারি পেশার মিল আছে। যারা ডাক্তার তারা হিপোক্রেটিক ওথ নেয়। আপনার যদি কোনো ডাক্তার বন্ধু থাকে, তাদেরকে একটু জিজ্ঞেস করেন, হিপোক্রেটিক ওথ ডাক্তাররা শপথ নেয়। কেউ যখন হচ্ছে এই যে আমাদের উপদেষ্টা, যখন উপদেষ্টা হলো তখন কি করে? শপথ নেয়। কেউ যখন মন্ত্রী হয়, মন্ত্রীদের কি হয়? শপথ বাক্য পাঠ করতে হয়, ঠিক না? তারপর কেউ যখন হচ্ছে হয়, এলাকার চেয়ারম্যান হয়, তারও কি করতে হয়? শপথ বাক্য পাঠ করতে হয়। এবং আমরা যখন স্কুলে পড়তাম, আমরাও তো কি করতাম? শপথ বাক্য পাঠ করতাম। তাহলে যারা ডাক্তার হয়, ডাক্তারদেরও কি আছে? শপথ বাক্য আছে। তাহলে ডাক্তারদের শপথ বাক্যর নাম কি? হিপোক্রেটিক ওথ। হিপোক্রেটস নামে একজন ব্যক্তি, তিনি এই শপথ বাক্য তৈরি করেছে এবং পরবর্তীতে এটা জেনেভা কনভেনশন অনুযায়ী স্বীকৃত হয়েছে। এবং বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড কেউ যদি ডাক্তার হয়, তখন তাকে এই শপথ বাক্যটা পাঠ করতে হয়। ডাক্তারদের শপথ বাক্যতে কি থাকে? ডাক্তারদের শপথ বাক্যতে থাকে সে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ট্রিটমেন্ট করবে। হিন্দু মানুষদের আমি ট্রিটমেন্ট করব না,
রাজাকারে ট্রিটমেন্ট করবো না, ফাঁসির আসামি ট্রিটমেন্ট করবো না, এরকম না। তার শপথ বাক্যতে লেখা থাকে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একজন ডাক্তার সবার কি করবে, ট্রিটমেন্ট করবে, তার শপথ বাক্যতে এটা লেখা থাকে। এবং ডাক্তার কি করবে, গোপনীয়তা নীতি রক্ষা করবে, গোপনীয়তা নীতি। অর্থাৎ আরেকজনের কাছে গিয়ে বলবে না যে অমুকের তো এই গোপন রোগ হয়েছে, এই হ্যাঁ তার তো এই হয়েছে সেই হয়েছে, এই যে গোপনীয়তা নীতি সেটা সে রক্ষা করবে। প্রফেশনাল কি দিবে, সার্ভিস দিবে। তাহলে ডাক্তারদের কি করতে, একটা শপথ বাক্য নিতে হয়, হিপোক্রেটিক ওথ, যেটাকে বলে হিপোক্রেটিক ওথ। আপনারা জেনে আনন্দিত হবেন, আমি বীমা কর্মীদের জন্য একটা শপথ বাক্য লিখেছি। আমি বীমা কর্মীদের জন্য কি লিখেছি, একটা শপথ বাক্য লিখেছি। সেই শপথ বাক্য আপনাদের হচ্ছে গ্রুপে দিয়ে দিব। আপনাদের হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টটা হচ্ছে সবাই সেই শপথ বাক্য কাউকে বলবেন মোবাইলে রেকর্ড করতে, তারপর হচ্ছে শপথ বাক্য প্রিন্ট করে এভাবে পাঠ করবেন, পাঠ করে ফেসবুকে পোস্ট করবেন এবং আমাদের গ্রুপে পোস্ট করবেন। যার ভিডিওটা খুব সুন্দর হবে তারটা হচ্ছে আমরা আমরা আমার আমার প্রোফাইলে এবং আমাদের নেক্সট লেভেলের পেজে শেয়ার করব। যার ভিডিওটা খুব সুন্দর হবে। শপথ বাক্য কিভাবে পাঠ করবেন, যে আমি আব্দুর রহিম সশ্রদ্ধ চিত্তে শপথ বাক্য পাঠ করছি যে আমি এই করব। শপথ বাক্যটা আমাদের গ্রুপে দিয়ে দিব। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আগামী 15 দিনের ভিতর সবাই হচ্ছে এটা গ্রুপে শেয়ার করবেন এবং আপনি আপনার পার্সোনাল ইস্যু শেয়ার করবেন। এবং আপনাদের ভিডিও যদি সুন্দর হয়, যদি দেখি না সুন্দর মতো শপথ বাক্য পাঠ করেছেন, তাহলে সেটা আমি আমার প্রোফাইলে এবং আমাদের নেক্সট লেভেলের যে পেজ আছে সেখানে আমরা শেয়ার করব। ঠিক আছে? এবং এই যে শপথ বাক্য পাঠ করে একটা স্বাক্ষর দিয়েছেন, এই কারণেই আমি আপনাকে প্রমোট করব। কারণ আপনি একজন শপথপ্রাপ্ত। এখন শপথ যদি, চুক্তি যদি ভঙ্গ করেন, শপথ যদি ভঙ্গ করেন, তখন তো হচ্ছে এটা আপনি দায়ভার থাকবেন। কিন্তু আপনি শপথ নিয়েছেন যে আপনি গ্রাহকের টাকা মেরে খাবেন না, আপনি শপথ নিয়েছেন আপনি রিবিটিং করবেন না, আপনি শপথ নিয়েছেন আপনি চার্নিং করবেন না, আপনি পলিসি টুইস্ট দুই ভাগ করবেন না, আপনি গ্রাহককে সঠিক তথ্য দিয়ে পলিসি করবেন। এই যে শপথ নিয়েছেন, নিয়েছেন দেখেই আমি আপনাকে কি করবো, প্রমোট করব। তাহলে এই শপথ বাক্যটা হচ্ছে গ্রুপে দিয়ে দিব। এবং আমি একজন বীমা উপদেষ্টা বইতে আমরা এই শপথ বাক্যটা নিয়ে এসেছি। মানে বাংলাদেশে আমি স্বপ্ন দেখি ভবিষ্যতে আইডিআরএ নিয়ম করবে কাউকে লাইসেন্স দেওয়ার সময় তাকে এই শপথ বাক্য পাঠ করে তারপর লাইসেন্স দিবে। মানে সেটা হবে ইনশাল্লাহ। মানে আমরা তো মাত্র শুরু করলাম, আস্তে আস্তে যখন এটা ভাইব্রেশন তৈরি হবে, তখন দেখবেন হচ্ছে আইডিআরএ এটা গ্রহণ করে নিচ্ছে যে বাংলাদেশে কেউ যদি ইন্স্যুরেন্স এজেন্ট হতে চায় তাকে এই শপথ বাক্য পাঠ করতে হবে। তাহলে হচ্ছে আমরা আপনার সাথে হচ্ছে আমরা সেলস শেষ করব। আমাদের অলরেডি হচ্ছে 11:30 বেজে গেছে। আমরা রোজার পর থেকে আমাদের ক্লাসের ডিউরেশন 2 ঘন্টা করে হবে। আমাদের নেক্সট শনিবার আমাদের যখন ক্লাস হবে, তখন আমরা কি 10টায় শুরু করব না হচ্ছে 9:40-এ শুরু করব? সবাই একটু ভোট দেন, 9:40 অথবা 10টা, এই দুইটা সময় মধ্যে কোনটা? 9:40-এ। যেটা বেশি ভোট আসবে আমরা সেটাতে যাব আমরা। 9:40, 9:40, 10টা। আমরা একটু দেখতে চাই কোনটা যেটা বেশি ভোট আসবে, আমরা সেই ইসে যাবো, হয় 9:40-এ অথবা 10টায়। আমাদের ক্লাস ম্যাক্সিমাম 1.5 ঘন্টার মতো হবে, শুধু রোজার সময়। রোজার পরে গিয়ে হচ্ছে আমরা হচ্ছে 2 ঘন্টার উপরে আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। আর আগামী 1 সপ্তাহ আমরা কি করব, আপনাদের প্রত্যেকের সাথে আমি হোয়াটসঅ্যাপে একটু কথা বলবো। হোয়াটসঅ্যাপে কথা কথা বলবো, আপনাদের সাথে পরিচিত হবে এবং আগামী 6 মাসের আমরা একটা গোল সেট করব। মানে প্রত্যেকেই একটা গোল নিবেন আগামী 6 মাস পর। আপনি যদি সোনালী লাইফে থাকেন, সোনালী লাইফে আপনার গোল কি, বিজনেস গোল, সেলস এর গোল কি? আপনি যদি প্রগতি লাইফে থাকেন, আপনার প্রগতি লাইফে আগামী 6 মাসের গোল কি, 6 মাসের, পুরো বছরের না। যেহেতু আমরা আমাদের সেলস কোচিং 6 মাসের, 6 মাসের, তো পুরো বছরটা 6 মাসে ভাগ করবেন, তাহলে এতটুকু, ওই এতটুকু অ্যাচিভ করতে আমি আপনাকে কি করবো, হেল্প করবো। এবং এই স্পিডটা যদি ধরে রাখতে পারেন, ইনশাল্লাহ পুরো বছরে দেখবেন টার্গেট অ্যাচিভ হয়ে গেছে ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে আজকে সেলস কোচিং শেষ করবো। আমরা যদি সামারি করি, সামারি হচ্ছে আমি হচ্ছে আপনাদের প্রত্যেকের সাথে হোয়াটসঅ্যাপে আগামী 1 সপ্তাহে কথা বলবো। গ্রুপে একটা পোল গ্রুপে একটা পোল থাকবে। পোলটা হচ্ছে 10টা না 9:40, যেটা ম্যাক্সিমাম ভোট পাবো আমরা, ওইটাতে আমরা নেক্সট শনিবার ক্লাস করব। এবং আপনাদের হচ্ছে একটা শপথ বাক্য দিব গ্রুপে। সবাই কি করবেন, সেই শপথ বাক্যটা প্রিন্ট করবেন। প্রিন্ট করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে এভাবে করে পড়বেন, আমি শহীদুল ইসলাম সুস্থ মস্তিষ্কে শপথ বাক্য পাঠ করতেছি যে আমি এই করব করে
সেই ফর্মে কি করবেন, একটা স্বাক্ষর করবেন, পরে সেই ভিডিওটা আপনার ইসে শেয়ার করবেন। ঠিক আছে? Okay. আর শপথ বাক্য শুরু করার সময় এটা হচ্ছে, যেহেতু সেলস কোচিং এরই মানে নেক্সট লেভেলের হচ্ছে আপনার একটু, আমি কোচ আলামিন মোহাম্মদকে থ্যাংক ইউ জানাচ্ছি, একটু বলে নিন, তাহলে হচ্ছে মানে থাকবে, আমাদের নেক্সট লেভেলের হচ্ছে একটাই থাকবে, অর্থাৎ শপথ বাক্য শুরু করার সময় যে আমি আমার কোচ আলামিন মোহাম্মদের কাছে অঙ্গীকার করছি যে এভাবে করতে পারে, তাহলে আমাদের নেক্সট লেভেল এবং আমার হবে, যে না এটা নেক্সট লেভেলের হচ্ছে একটা ইনিশিয়েটিভ, এটা সবাই জানবে এটা। তাহলে হচ্ছে আর সেই ভিডিওটা 15 দিনের ভিতর আপনারা করবেন, আর যার ভিডিওটা সুন্দর হবে তাকে, তার ভিডিওটা আমরা কি করবো, আমরা হচ্ছে প্রমোট করবো, বা আমাদের নেক্সট লেভেলের পেজে অথবা আমার ওয়ালে আমরা করবো। ঠিক আছে? তো শপথ বাক্যটা আমরা দিয়ে দিব। তাহলে সবাই তাহলে ভালো থাকেন, আর আমাদের হচ্ছে আর 5টা বা 6টা সিট খালি আছে। আপনারা আপনার টিমে যদি কেউ থাকে, মনে করছেন না এটা খুব ভালো ইনিশিয়েটিভ, সে করতে করতে পারেন। আর আপনার যদি 60 জন থাকে, যদি আপনার, হ্যাঁ আমার 60 জন এফএ আছে, তাহলে 60 জন এফএ কে নিয়ে আলাদাভাবে একটা ব্যাচ করতে পারেন। ঠিক আছে? শুরু করতে পারেন ওভাবে, এখানে যেমন আব্দুল রহিমের সাহেবের বিশাল বড় টিম আছে, অনেকের এরকম যেমন আবু নূর সাহেবের হয়তো বিশাল বড় টিম আছে, যেহেতু উনি ডিজিএম, যারা 60 জনের অধিক টিম আছে, আপনারা চাইলে এরকম প্ল্যানিং করতে পারেন। কিভাবে প্ল্যানিং? যে তুমি 6 মাস 6,000 টাকা ইনভেস্ট করো এখানে, এবং 6 মাস তোমার যে টার্গেট, সেই টার্গেট যদি অ্যাচিভ করতে পারো, তাহলে তোমাকে 12,000 টাকা দিব। এবং দেখেন, সে যে 6 মাসে তার টার্গেট অ্যাচিভ করতে পারে, আপনার মানে 12,000, এর চেয়ে বেশি ইনকাম হবে আপনার। আপনি এইভাবে প্রস্তাব দিতে পারেন। ঠিক আছে? তাহলে আমরা যে শেষ করি, আজকের পর থেকে আপনি আর একা নন, কারণ আপনার একজন কোচ আছে। কারণ আপনার একজন কি আছে? কোচ আছে। মমতাজ। অর্থাৎ যখনই আপনার সাথে কথা হবে, ফোনে বা চ্যাটিং করার সময়, আমাকে স্যার সম্বোধন করবেন না, আমাকে কি সম্বোধন করবেন? কোচ। প্রথম প্রথম হয়তো একটু হয়ে যাবে, ভুলে চলে আসবে, মানে কিন্তু কয়েকদিন প্র্যাকটিস করার পর দেখবেন কোচ চলে আসছে। এবং আপনার একজন কোচ আছে, এটা আপনার ব্রেনে যখন যাবে, তখন ও আমি তো একা না। ছোটবেলায় ওই বাথরুমের গল্প কথা মনে করে যে আমার নানি আমার সাথে ছিল, তখন আমার ছিল যে আমি একা না, নানি আছে। আমি কি করতে, বাথরুমে যাওয়ার ভয় কি করতে পেরেছি, জয় করতে পেরেছি। ঠিক আছে? ওকে, আমরা তাহলে শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা কোনো অনুভূতি যদি শেয়ার করেন, কেমন লাগছে মানে এই কোচিং এ ভর্তি হয়ে, আমাদের এই সেলস কোচিং এ ভর্তি হয়ে, মানে হচ্ছে কি মনে হচ্ছে, পরিবর্তন আসবে? রাসেল হাসান সাহেব বলতে চাচ্ছেন মনে হচ্ছে, বলেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাহে রমজানের প্রথম দিনেই এবং 1লা মার্চ জাতীয় বিমা দিবসে আমরা সুন্দর একটা পরিকল্পনা নিয়ে আমরা শুরু করতে পেরেছি, সেজন্য শুক্রিয়া আল্লাহ পাকের দরবারে। সর্বোপরি আপনি আমাদের কোচ হিসেবে নিয়োগ থাকার কারণে, দায়িত্ব নেওয়ার কারণে আরো ভালো লাগছে, যেহেতু আমি একাধিক ট্রেনিং আপনার করেছি। মোস্ট রিসেন্টলি এই বছরের জানুয়ারি মাসে একটা প্রোগ্রাম করেছি, আমাদেরকে নিয়ে করেছেন। তো সব মিলিয়ে ভালো, আলহামদুলিল্লাহ, আশা করি ভালো করবো আর কি। ইনশাল্লাহ, সবার জন্য ইনশাল্লাহ। শুভকামনা আমাকে রইল। জাস্ট একটু সাপোর্ট দেন, ঠিক আছে? আমি আলামিন মোহাম্মদ একটু পাগলা আছি, অনেক কিছু করে ফেলবো বিমা সেক্টরের জন্য, ইনশাআল্লাহ, অলরেডি ইনশাআল্লাহ। করে ফেলেছি। যেমন হচ্ছে নেক্সট লেভেল বাংলাদেশের প্রথম বিমা বিষয়ে রেকর্ডেড কোর্স নিয়ে এসেছে। আর একটু সাপোর্ট দেন, বিমার উপর ইনশাআল্লাহ, নাটক অবশ্যই বানাবো, আমাদের বিমার উপর সাপোর্ট চাইতে সিনেমা আমরা বানাই চেষ্টা ফেলবো করছি। ইনশাল্লাহ। ঠিক আছে? এবং আমার টিম মেম্বারদের সাথেও অ্যাপটা কথা যখন চলে বলেছি। আসবে, বিমা বন্ধু অ্যাপ জি, যখন জি। আপনাদেরকে প্রমোট করবে, তখন সবাই হুমড়ি খেয়ে পড়বে। কারণ অ্যাপে কিভাবে অ্যাপে তো সবাই মানে নাম এন্ট্রি করতে পারবে না। এই অ্যাপে নাম এন্ট্রি করতে পারবে কে? যারা 6 মাস কোচিং করে আসবে, শুধু তারাই নাম এন্ট্রি করতে পারবে। জি, জি, এটা খুব চমৎকার একটা আইডিয়া। ঠিক আছে? ভালো সাড়া আসবে। ভালো সারা আসবে, মানে সেটা করার জন্য একটা সাপোর্ট দরকার আপনাদেরকে, মানে এই সেলস কোচিং করতে আপনারা সেখানেই হবেন। ঠিক আছে? এবং আপনাদের সাথে মানে 6 মাস পরে যে সম্পর্ক শেষ, সেটা না, মানে 6 মাস পর হবে। এবং এই অ্যাপে আপনার হচ্ছে মানে কিছু বিহেভিয়ারাল থাকবে, যে আবুল হাসনাত সাহেব সত্যবাদিতা কত নাম্বার পাচ্ছে, অ্যাকাউন্টেবিলিটি কত নাম্বার পাচ্ছে, কমিটমেন্টে কত নাম্বার পাচ্ছে, গ্রাহকরাই হচ্ছে আপনাকে নাম্বার দিবে। সবার নাম্বার ভিত্তি করে আপনার রেটিং থাকবে। আবুল হাসনাত জি, সাহেব 3 স্টার রেটিং না 4 স্টার রেটিং না 5 স্টার রেটিং। আপনি একটা পলিসি করিয়েছেন, পলিসি করার পর গ্রাহকের কাছে চলে যাবে, উনি কি সব ইনফরমেশন দিয়েছে, শেয়ার করেছে, উনি কি এই করেছে, মানে এভাবে স্বপ্ন দেখতেছি। ইনশাল্লাহ ইনশাআল্লাহ। স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে হচ্ছে সবাই ভালো থাকেন। আজকে হচ্ছে প্রথম রমজান, সবাইকে রমজানের শুভেচ্ছা, এবং সেই সাথে জাতীয় বিমা দিবসের শুভেচ্ছা। কালকে আহ, নেমে পড়েন, বা ভালো করেন, যেন কোম্পানিও যখন হচ্ছে বলে
যে হঠাৎ করে রাসেল হাসান সাহেবের কি হইলো, হঠাৎ করে আশিক রহমান সাহেবের কি হইলো, হঠাৎ করে আশরাফ সাহেবের কি হইলো, হঠাৎ করে আলী হোসেনের কি হইলো, যে সে ভালো করতেছে, তখন আপনি বলবেন আমার একজন কোচ আছে। ঠিক আছে? আমরা হচ্ছে রেকর্ডিং শেয়ার করে দিব গ্রুপে, পরবর্তীতে দেখে নিবেন। এবং হচ্ছে ডক্টর ফিল্ডস টেস্ট অনেকে হচ্ছে করেন নাই, ডক্টর ফিল্ডস টেস্টটা করে দিবেন। আমরা হচ্ছে ইও দিয়ে দিব, স্লাইডটাও শেয়ার করে দিব, সেখান থেকে হচ্ছে আপনি দেখে নিতে পারবেন। তাহলে সবাই ভালো থাকেন। আগামী শনিবার আবারও আপনাদের সাথে দেখা হবে, এবং আমাদের 5-6টা সিট খালি আছে, ভর্তি করাতে পারেন। আমরা চাচ্ছি 40 জনকে নিয়ে এই পথ চলাটা শুরু করতে। ওকে, আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।